ভিলেন ক্যান বি লাভার। আমাদের এই গল্পের প্রথম দ্বিতীয় পার্ট আপলোড করা হয়েছে, এখন চতুর্থ পার্ট আপলোড করছি। মনের অজান্তেই ঠোঁটের কোণে প্রশান্তির এক ঝলক ফুটে উঠল এলিজাবেথের। শিরশিরে অনুভূতি নিয়ে নিভু চোখে তাকিয়ে রইল ট্যারেসের দিকে। যে জায়গাটা এতদিন খা খা রোদে শুকিয়ে গুমোট হয়েছিল, সেটা এখন এক স্নিগ্ধ ফুলের স্বর্গ। বিস্তৃত ট্যারেস জুড়ে নানান বাহারের ফুলে ভরপুর, কোথাও একচুল পরিমাণ ফাঁক নেই, যেন কেউ নিজের সমস্ত যত্ন আর ভালোবাসা ঢেলে সাজিয়েছে এই বাগান। প্রতিটি ফুল যেন বলছে কিপটেমি নেই, অপার উদারতায় সাজানো হয়েছে এই সৌন্দর্য। এলিজাবেথের চোখ জলজল করে উঠল। তবে বিস্ময়ের শেষ এখানেই নয়। চোখ ঘুরিয়ে মেঝের দিকে তাকাতেই হার্টবিট বেড়ে গেল। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পুরো মেঝে ভর্তি লাল গোলাপ, ডার্ক থিমের টাইলস ঢাকা পড়ে গিয়েছে রক্তিম লাহের মোহনায়। এলিজাবেথ এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমন সূর্যের আলোয় ভেজা সকালে এত বড় ধাক্কা, এক বিশাল ধাক্কা। স্নিগ্ধ সৌন্দর্যের মাঝে বিস্ময়ে ভাসতে থাকল সে। সময়ের অমোঘ প্রবাহ বয়ে যায় সেই সুন্দর সকালের পর আজ 7 দিন। রিচার্ড কোথায় যেন হঠাৎ করে লাপাত্তা হয়ে গিয়েছে। সেই দিন সকালে যে বের হলো, তারপর আর ফেরেনি। এতে অবশ্য কারো কোনো ভ্রুক্ষেপ নেই, বরঞ্চ রিচার্ড না ফেরায় সব থেকে খুশি এলিজাবেথ। মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে আর কখনো যেন না ফিরে, কোনোদিনও যেন সেই নরখাদকের মুখ না দেখতে হয়। এলিজাবেথ কিছুদিন ধরে নিস্তব্ধ এক শান্তির মাঝে দিন কাটাচ্ছে। লোমহর্ষক রাতগুলোর হিংস্র ছায়া আপাতত দূরে, কারো ক্ষোভ বা অত্যাচারের শিকার হতে হচ্ছে না। তবে মুক্তি পায়নি বন্দী জীবনের শেকল থেকে। রিচার্ড যদিও নিজের বাগান বাড়িতে নেই, তবুও রেখে গিয়েছে তার 2 বিশ্বস্ত সেনাপতির একজনকে, লুকাস। তার দায়িত্ব একটাই, এলিজাবেথ যেন রুম থেকে বাইরে পা রাখতে না পারে। রিচার্ডের কড়া নিষেধাজ্ঞা লুকাসের হাত পা বেঁধে রেখেছে। এলিজাবেথের রুমের দরজা সবসময় বাইরে থেকে লক থাকে, খাবারও রুমেই পৌঁছে দেয়া হয়। এই 7 দিনে লুকাসকে একবারও চোখে দেখেনি এলিজাবেথ। রেশমা লুকাসের সাথে অনুরোধ করেছিল এলিজাবেথকে একটু বাইরে বের করতে দেওয়ার জন্য। বারবার 4 দেয়ালের মাঝে আটকে থাকতে থাকতে এলিজাবেথের দম বন্ধ লাগছে, কিন্তু লুকাস রিচার্ডের নিষেধ অমান্য করার সাহস করেনি। রিচার্ডের আদেশ যেন একটা অদৃশ্য শেকলের মতো লুকাসের হাতে পায়ে বেঁধে রেখেছে, যে শেকল ছিঁড়ে ফেলার ক্ষমতা তার নেই। লুকাস আজ ইচ্ছে করে সোফার মধ্যে শুয়ে চোখ বুজে আছে, যেন বোকার জাত নারী ভাবে সে ঘুমিয়ে আছে। যেই ভাবা সেই কাজ। রেশমা লুকাসের ঘুমের সুযোগ নিয়ে গুটি গুটি পায়ে উপর থেকে এলিজাবেথকে নিয়ে আসে নিচে। এলিজাবেথকে বাইরে বের করার সাধ্য তার নেই, তবে যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথের বন্দি দশা দূর করতে। রেশমার সাথে গুটি গুটি পায়ে এলিজাবেথ সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। নিচে আসতেই লুকাসকে দেখে রেশমাকে পেছন থেকে ফিসফিসিয়ে ডাকলো এলিজাবেথ। রেশমা ফিরে তাকালে এলিজাবেথ চোখের গোল সুগভীর নিকোষ কালো মণি ঘুরিয়ে লিভিং এরিয়ার দিকটায় ইশারা করলো, যেখানে সোফায় লুকাস ঘুমিয়ে আছে। রেশমা তাকালো সেদিকে, পরপর এলিজাবেথের দিকে তাকিয়ে চোখে আশ্বস্ত করে তড়িঘড়ি করে কিচেনে ছুটে গেল। নিশিকে দিয়ে চটজলদি টেবিল সাজিয়ে ফেললো। উদ্দেশ্য আজ এলিজাবেথকে আর 5টা সাধারণ মানুষের মতো ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়াবে। এই কদিনে রেশমা আর এলিজাবেথের মধ্যে খুব সখ্যতা গড়ে উঠেছে। এলিজাবেথ যেমন প্রতি মুহূর্তে মুহূর্তে রেশমামা বলে মুখে ফেনা তুলে দেয়, রেশমাও ঠিক তেমনই মেয়ের মতো দেখে ভাল করে এলিজাবেথের পায়ের এবং হাতের ক্ষত এতদিনে শুকিয়ে গিয়েছে। হাতের সেলাই রেশমাই কেটেছে। শারীরিকভাবে এখন পুরোপুরি সুস্থ এলিজাবেথ। মানসিকভাবে বিধ্বস্ত হলেও এলিজাবেথ খুবই সতর্কতার সহিত নগ্নবায়ে নিশ্চুপ পদচিহ্ন ফেলে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কি মনে করে পেছন তাকাতেই লুকাস তড়িঘড়ি করে আবার চোখ বুজে ফেলল। ঠোঁট চেপে স্মিত হাসল এলিজাবেথ। হ্যাঁ, এখন সেই ফ্যাকাশে নীলচে ঠোঁটের আগায় মাঝে মধ্যে হাসির স্পষ্ট ঝলকানি দেখা যায়। লুকাস এলিজাবেথকে টেবিলে বসতে দেখে ঠোঁটে গোল করে গরম শ্বাস ফেলে ওদের পিছুর দিকে ঘুরে শুয়ে থাকলো ঘুমের ভান করে। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এলিজাবেথ মনে মনে ভাবতে লাগলো, এই কঠিন খোলসের আড়লে এক শিশুর মতো কোমল একটা মন আছে, যা পাপের অতল গহ্বরে তলিয়ে গেছে এত গভীরে, যেখানে কোনো ডুবুরি পৌঁছতে পারে না।
ওর মনে এলো রিচার্ডের কথা। অজান্তেই নয়, ইচ্ছাকৃতই মনে করল এবার। এতদিন ধরে কতবার শাওয়ার নিয়েছে, কতবার সাবানের মোটা স্তরে নিজের ত্বক ঘষে লাল করে ফেলেছে, তবুও রিচার্ডের পারফিউমের সেই গাঢ় গন্ধ মুছতে পারেনি। গলা, গাল আর পেটের কালচে দাগ যেন এক অনন্ত স্মৃতিচিহ্ন হয়ে থেকে গেছে। প্রতিটি দাগ বারবার মনে করিয়ে দেয় সেই হিংস্র মানুষটির কথা। ভাবতে বুকের মধ্যে এক অদ্ভুত বিষাক্ত শীতলতা নেমে আসে। কানে বাজতে থাকে সেই ভয়াবহ রাতগুলোর আর্তনাদ। মনে পড়ে কেমন করে সে বারবার কেঁদেছে, আকুতি করেছে। তবে তার অসহায় কান্না রিচার্ডের কঠোর মনকে একটুও নরম করতে পারেনি। প্রতিটি মুহূর্ত যেন ভেতরের শান্তিকে আরও তছনছ করে দিচ্ছে। এলিজাবেথ ভাবতে চেয়েছিল অন্য কিছু, কিন্তু ঘৃণা আর যন্ত্রণায় সেই পুরনো সুর ফিরে আসে, বদ্ধ পাগলের মতো ওকে আচ্ছন্ন করে। এলিজাবেথ আর কিছু ভাবল না, নিজের মন থেকে সব কিছু সরিয়ে ফেলার চেষ্টা করল, যদিও জানতো সেই স্মৃতির দাগ কখনো মুছে যাবে না। আজ অনেক দিন পর এলিজাবেথ পছন্দের খাবার খাচ্ছে। রেশমা সকাল সকালে বেশ করে ঘি দিয়ে কাচি রান্না করেছে এলিজাবেথের জন্য। খাবারের ঘ্রাণেই এলিজাবেথের মন পুলকিত হয়ে উঠল। বারবার বলার পরও রেশমা এলিজাবেথের সাথে খেতে বসেনি। যতই মায়ের সম্পর্কে এলিজাবেথ তাকে আবদ্ধ করুক না কেন, একজন মনিব আর মালকিনের মধ্যে বিশাল লম্বা লাইন থাকে। রেশমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলিজাবেথকে পরিবেশন করে খাওয়াচ্ছে। অনেক বছর পর তৃপ্তি সহকারে নিজের পছন্দের খাবার খেতে পারছে এলিজাবেথ। হঠাৎ করে গলায় খাবার আটকে গেল। রেশমা চটজলদি পানি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে, পিঠে হাতের তালু দিয়ে ঘষে দিচ্ছে আলতো করে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এলিজাবেথের। রেশমা পেলবো হাতে লোচনের পানি মুছে দিল। নিদারুণ কোমল হয়ে মাতৃস্বরে বললেন, আস্তে খাবে তো, দেখলে চোখ দিয়ে কিভাবে পানি ঝরছে এখন। কাপা কাপা চোখের পাতা মেলে মাথা উপরে তুলল এলিজাবেথ, তাকালো সরাসরি রেশমার মুখে, খাদযুক্ত কণ্ঠে ভেঙে ভেঙে আওড়ালো, আমি কাঁদছি রেশমা মা। কথাটা সোজা গিয়ে বিঁধল রেশমার বৃক্ষপটে। তার গভীর চোখ দুটো আশ্লেষে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। দুহাতের আঁচলায় চেপে ধরল দুটি নরম গাল। সবিনয়ে জিজ্ঞেস করল, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? দুপাশে মাথা নাড়ায় এলিজাবেথ। না, চাচার জন্য। আমার কোনো বাড়ি ছিল না রেশমা মা। এলিজাবেথের পরিবার সম্বন্ধে কিছুই জানে না রেশমা। এলিজাবেথ কখনো মুখ ফুরিয়ে কিছু বলেনি। রেশমা যতটুকু ধারণা করতে পেরেছে, ভালোবাসার অভাবে ছিল খুব। মেয়েটা ভালোবাসার কাঙাল খুবই। রেশমার ধ্যান ভাঙল এলিজাবেথের কথায়। জানো রেশমা মা, আমার চাচাও কাচ্চি খুব পছন্দ, তবু চাচা নিজে অল্প খেয়ে বাকিটুকু আমার জন্য রেখে দিত। আমি পরে লুকিয়ে লুকিয়ে খেতাম। তোমার চাচি তোমাকে পেট ভরে খেতে দিত না? কান্নার তোর বাড়ল এলিজাবেথের। নির্নিমেষ তাকিয়ে থেকে দুপাশে মাথা নাড়ল, আতকে উঠে কপালে দুভাস বিভক্ত হলো রেশমার। নিষ্পলক তাকিয়ে থাকলো ঠোঁট ভেঙে কাঁদতে থাকা এলিজাবেথের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এলিজাবেথের পাশে বসল রেশমা। দুহাতের আজলায় চেপে ধরা দুটি গালে ছোট করে চুমু খেয়ে বুকের সাথে মিশিয়ে নিল এলিজাবেথকে। এই যুগেও এমন মানুষ আছে যে খাবারের জন্য কষ্ট দেয়? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো এলিজাবেথ। ভেতরে শুকিয়ে যাওয়া ক্ষতগুলো নতুন করে ব্যথা দিতে শুরু করেছে। এলিজাবেথের কান্নার শব্দ লুকাসের কান পর্যন্ত গেল। ভ্রু কুঁচকে সোজা হয়ে বসলো, তাকালো এলিজাবেথের দিকে। রেশমা কান্না থামানোর চেষ্টা করলো এলিজাবেথের। কিচেন থেকে নিশিয়ে সে পাশে দাঁড়ালো রেশমার। চোখে মুখে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা। ভয় কাতরে চোখে এদিক সেদিক তাকিয়ে দেখছে রিচার্ডের কোনো লোক আছে কিনা। ভয় পাচ্ছে এলিজাবেথ কান্না করার কারণে তাকেও যদি মেরে ফেলা হয় সেদিনের মেয়েগুলোর মতো। শুকনো ঢোক গিলতে থাকে বারবার। কান্না থামাও মা আমার, এভাবে কান্না করে না। গতি হারায় স্পন্দন। বুক থেকে মাথা তুলে এলিজাবেথ, গলা কাঁপছে তবুও বলল, আজ আমি বলতে চাই, বলে আমার ভিতরে জ্বালা থাকা আগুনের লেহিনাকে পানি ঢালতে চাই। চাপা কষ্টগুলো যে শেষ করে দিচ্ছে আমাকে ভিতর ভিতর। আমি পারছি না, আর সত্যি পারছি না। গলায় কুণ্ডলি পাকিয়ে থাকা দলাগুলো শক্ত ঢোক গিলে পিষে ভেতরে ঠেলে দিয়ে নিজেকে কঠিন করলো এলিজাবেথ। বলতে থাকলো, আমাকে নিয়ে সকলের মনে কৌতূহল অনেক, তাই না? অপরদিকে আটতলা বিল্ডিংয়ের ছাদে সূর্যের তির্যক রোশনি কাঁচ ভেদ করে এসে পড়েছে এক অনন্য সুদর্শন পুরুষের উপর। কালো ট্রাউজারের নিচে তার শক্তপোক্ত সুঠাম দেহ উন্মুক্ত। সকালে নিজের শরীর চর্চায় ব্যস্ত রিচার্ড। পাশে বসে ন্যাসো তার প্রতিটি বুক ডাউন গুনছে নিঃশব্দে।
123, 124। ঠিক তখনই রিচার্ড থেমে গেল। ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা লাইভ ফিডে এলিজাবেথের কণ্ঠ শুনল। বাগানবাড়ির ডাইনিং এরিয়ায় লাইভ ফুটেজে চলছে ল্যাপটপের স্ক্রিনে। হঠাৎই রিচার্ডের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এবারের চালান নিয়ে সাম্প্রতিক ঝামেলাগুলো মাথায় ঘুরছিল রিচার্ডের। এবার বেশ চাপই নিতে হচ্ছে। কিন্তু রাজনীতিবিদ রিচার্ডের সাথে নারী পাচারের ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল, কিন্তু রিচার্ড সেই প্রস্তাবে রাজি হয়নি। শেয়ার করে ব্যবসা করা তার নীতি নয়। এই রাজ্যে সে একাই রাজা আর মন্ত্রী। সেই জায়গাও তার নিজের। ক্ষমতা ভাগাভাগি করার কোনো ইচ্ছা রিচার্ডের নেই। এটাই ছিল সমস্যা। বড় বড় রাজনীতিবিদরা ক্ষিপ্ত হয়ে উঠল। একজন বিদেশি ইতালি থেকে উড়ে এসে তাদের শহরে এমন অবিচ্ছেদ্য রাজত্ব কায়েম করেছে, তা তাদের সহ্য হচ্ছিল না। ক্ষোভের তারা পুলিশের পুরো একটা দল রিচার্ডের পেছনে লেলিয়ে দেয়, কিন্তু ফলাফল শূন্য। পুলিশি চাপ, রাজনৈতিক ষড়যন্ত্র, কোনো কিছুই রিচার্ডের গায়ে আঁচড়ও কাটতে পারেনি। এত বছর ধরে নিজের গড়া সাম্রাজ্যকে সুরক্ষিত করতে শত্রুরা যাই করুক, রিচার্ড সবসময় এক ধাপ এগিয়ে থেকেছে। এবারও তাই। বড়দিনের মতো স্বয়ং মাঠে নেমে পড়েছিল রিচার্ড। আর তখনই দেখিয়ে দিয়েছিল নিজের আসল রূপ। প্রতিটি শত্রুকে ভয়ঙ্করভাবে শেষ করেছে। প্রতিশোধ ছিল নির্দয়, যা কারো কল্পনারও বাইরে। যারা রিচার্ডকে থামানোর চেষ্টা করেছিল তাদের সবাইকে নিজে উপহার দিয়েছে একের পর এক ভয়ঙ্কর মৃত্যু। পুলিশের পক্ষে কিছুই করা সম্ভব হয়নি, কারণ রিচার্ড কখনোই কোনো প্রমাণ রেখে কাজ করে না। তার প্রতিটা পদক্ষেপ নিখুঁত এবং পরিকল্পিত। এই কারণেই অল্প সময়ের মধ্যেই ইতালির মতো বড় শহরে নিজের সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। প্রেমও বারবার চেষ্টা করছে রিচার্ডকে ধরার, কিন্তু প্রমাণের অভাবে রিচার্ডকে কাবু করা সম্ভব হয়নি। এতদিন ধরে পুলিশ গুপ্তচর লাগিয়ে রেখেছিল রিচার্ডের পেছনে। তাই কারণেই রিচার্ড বাগানবাড়ি যায়নি এতদিন। তবে আড়ালে লুকিয়ে থাকার মানুষ সে নয়, বরং প্রকাশ্যেই শত্রুদের একে একে শেষ করেছে অত্যন্ত কৌশলে। রিচার্ডের হিংস্রতা, নৃশংসতা, এক পৈশাসিক মনোভাবের শিকার হয়েছে সবাই। রিচার্ডের সাইকোপ্যাথিক মস্তিষ্ক কাজ করে এক শিকারীর মতো। রিচার্ড নতুন করে বুক ডাউন দিতে শুরু করলো। ঘামে ভেজা চুলগুলো কপালের সঙ্গে লেপ্টে গেছে, আর চুলের ফাঁকগুলো সরু সরু ঘামের ধারা গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। পুরো শরীর ঘামে চ্যাটচ্যাটে করছে। শরীর থেকে নির্গত ঘামের শীতলতা সত্ত্বেও তাতে যেন এক ধরনের অদৃশ্য উষ্ণ বাষ্প উঠছে। গলার পাশে চিকন নীলচে রগগুলো সুস্পষ্ট হয়ে উঠেছে। 200 বুক ডাউন শেষ করার পর রিচার্ড নিজের শরীরের পুরো ভার দুহাতের তালুতে চাপিয়ে শূন্যে ভাসিয়ে রাখল। শরীরের সমস্ত ওজন হাতের উপর পড়ার কারণে তার গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ঘামের রাস্তা উল্টো পথে ছুটছে। অপর পাশে বিল্ডিং থেকে কেউ দেখলে মনে করবে খালি গায়ে কাউকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে। এলিজাবেথের প্রথম বাক্য অহর্নিশে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। লুকাস পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের ওপর। আমি রাশিয়ান, জন্ম বেড়ে ওঠা সবই রাশিয়ার মাটিতে, অথচ এখন ভাগ্যের খেলায় আমি এখানে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আমি রাশিয়ান হলেও ওরা আমার চাচা চাচি হয় কিভাবে? হ্যাঁ, ওরা আমার আপন চাচা চাচি, কারণ আমার মম একজন রাশিয়ান হলেও আমার ড্যাড ছিলেন একজন খাঁটি বাঙালি। ড্যাড ছিল সাংবাদিক, সাহসী, নির্ভীক আর বেপরোয়া স্বভাবের। অল্প দিনেই তিনি নিজের ক্যারিয়ার শক্তপোক্ত গড়ে তুলেছিলেন। মম ছিল একজন পেশাদার সঙ্গীত শিল্পী। ড্যাডের নজর আটকে গিয়েছিল তার মায়াবী কণ্ঠে। মম যখন কোনো বার বা স্টেজে শোতে গান করতো, ড্যাডও নিয়মিত সেইখানে চলে যেত শুধু মমের গান শুনতে। প্রথমে তাদের বন্ধুত্ব, তারপর সেটা রূপ নেয় গভীর ভালোবাসায়। এক ভিনদেশি প্রেমী মম এতটাই ডুবে গিয়েছিল যে নিজের ধর্ম পরিবর্তন করতেও দ্বিধা করেননি। কিছুদিনের সম্পর্কই তাদের জন্য যথেষ্ট ছিল। তারা বিয়ে করে নিজেদের ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেয়। সেই বিয়ের ফলস্বরূপ আমি। দুই সংস্কৃতির মিশালে গড়ে ওঠা একটি জীবন। রাশিয়ার শীতল মাটি আর বাংলাদেশের উষ্ণ রক্তের মেলবন্ধন। বিয়ের পরপরই মম প্রেগনেন্ট হয়ে যায়। আমি যখন মমের পেটে, তখন তিনি মম পরিবারের বিয়ের কথা জানায়। এতদিন কেউই কিছু জানতো না, কিন্তু সেই খবর ঝড় বয়ে আনছিল। মমের পরিবারের এই বিয়ে কোনোভাবেই মেনে নেননি। তাদের দৃষ্টিতে তাদের সামাজিক অবস্থান ছিল খুবই নিচু, যা তাদের জন্য অপমানের কারণ। ওরা মমের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকে, ডিভোর্স দিতে হবে, আমাকে পৃথিবীতে আসার আগেই গর্ভপাত করাতে হবে। কিন্তু মম ছিল দৃঢ়। ভালোবাসার কাছে কোনো বাধা বা শর্ত ছিল না তার।
তাই পরিবার মমকে ত্যায্য করে। এত কিছুর সত্ত্বেও মম ড্যাডের হাত ছাড়েননি। নিজের ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে মম সমস্ত সম্পর্ক, পরিচিতি আর জীবনের এক বিশাল অধ্যায় পেছনে ফেলে চলে আসে। পেশাগত জীবনে মম তখন খুবই সফল ছিল। সুর আর গানে মমের ক্যারিয়ার উজ্জ্বল ছিল। সেই সাফল্যের উপর ভর করেই মম আর ড্যাড মিলে রাশিয়ায় ছোট্ট একটি বাড়ি কিনে নতুন জীবনের সূচনা করেন। দুজনের ভালোবাসায় ভরা সংসার পূর্ণতা পায় আমার আগমনে। তাদের পৃথিবী তখন 2 থেকে 3 জনের। ভালোবাসার এই নতুন অধ্যায় সব কষ্টের ক্ষত মুছে দিয়েছিল। আমি তাদের কোল জোরে পৃথিবীতে এলাম। ওদের জীবনে এক নতুন আলো জ্বলে উঠল। দাদু দাদি বিয়েটা শুরু থেকেই মেনে নিয়েছিল। আমার জন্মের পর থেকেই দাদু আমাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। বারবার ড্যাডের চাপ দিত আমাকে দেশে নিয়ে আসার জন্য, কিন্তু তখনই খুব ছোট ছিলাম তো, তাই ড্যাড রাজি হননি। ড্যাড একা দেশে যেত সবাইকে দেখতে, কিন্তু আমি ছিলাম সবার চোখের মনে। আমাকে ছাড়া যেন ড্যাডের মন কোথাও লাগতো না। কাজে গিয়েও সে বারবার ভিডিও কল দিত শুধু আমাকে দেখার জন্য। বলতো আমার ঘরে চাঁদ জন্ম নিয়েছে। মম আমার জন্য গান গাওয়া পর্যন্ত প্রায় ছেড়ে দিয়েছিল। তার সমস্ত মনোযোগ তখন কেবল আমাকে ঘিরে। ড্যাড মমের চোখে আমি ছিলাম তাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু। যখন আমি 2 বছরে পা দিলাম, ড্যাড সিদ্ধান্ত নেয় আমাদের সবাইকে নিয়ে দেশে যাবে। ড্যাডির কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো, তাই ড্যাডি ভর পেত যে মম একা আমাকে সামলাতে পারবে না। অনেক বোঝানোর পর মমও রাজি হয়ে যায়। ভালোবাসার এই অমুক টানে মম আবারও নিজের দেশ রাশিয়া ছেড়ে ড্যাডির সঙ্গে বাংলাদেশে চলে আসে। 2 সংস্কৃতির মিশেলে গড়া আমাদের এই ছোট্ট পরিবার তখন এক নতুন অধ্যায় শুরু করলো। দেশে ফিরে কিছুদিন খুব ভালোই কাটছিল। আমি হয়ে উঠি সকলের চোখের মণি। বিশেষ করে আমার লাল চুল আর ফর্সা গড়ন সবাইকে মুগ্ধ করে রেখেছিল। আশেপাশের মানুষরা দূর দূরান্ত থেকে এসে আমাকে দেখতো। মম ড্যাড আমাকে সবসময় আগলে রাখলেও আমাকে খারাপ নজরের হাত থেকে রক্ষা পেতে পারিনি। একদিন আমার চাচাতো ভাই শিয়াবের মামা বেড়াতে আসে আমাদের দাদু বাড়িতে। তখন আমি ছিলাম 2 বছরের একটা শিশু। সেই সময় তার নোংরা কুৎসিত নজরে পড়ে গেলাম আমি। একদিন যখন মম আমার জন্য দুধ গরম করতে কিচেনে গিয়েছিল, ফিরে এসে দেখে শিয়াবের মামা আমাকে অশ্লীলভাবে ছুঁচ্ছে। সেদিন বাচ্চা আমি কিছু না বুঝেও অঝরে কান্না করেছিলাম। মম নিজের চোখে মেয়ের সেই অপ্রীতিকর দৃশ্য দেখে নিজের রাগ, ঘৃণা আর বিষণ্ণতা চেপে রাখতে পারেনি। নিজেকে সংযত রাখতে না পেরে শিয়াবের মামার উপর হামলা করে পড়েছিল মম। মম এতটাই গা হিংস্র হয়ে গিয়েছিল যে মারতে মারতে শিয়াবের মামাকে রক্তাক্ত করে ফেলে, বটি দিয়ে কুপিয়েছিল ওই নোংরা লোকটাকে। তখন মমের চোখে ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের জ্বলন্ত আগুন, আর আমি শুধু এক শিশুর মতো কাঁদছিলাম। জানতাম না কেন সেই দিনটা এত ভীতিকর হয়ে উঠেছিল। ড্যাড সবটা শোনার পর সেই নোংরা মানুষটাকে পুলিশে ধরিয়ে দেয়, কিন্তু তাতেও মমের মনের ভয় আর ভীতি দূর হয়নি। সেই ঘটনার পর দিনই মম আমাকে নিয়ে রাশিয়া ব্যাক করে। কেউ মমকে আটকে রাখতে পারেনি। মমের সেই সিদ্ধান্তের পর থেকেই চাচির মনে আমার প্রতি একটা চাপা ক্ষোভ জন্ম নেয়। দিন গড়ায়, মাস পেরোয়, বছর যায়। ড্যাড নানান চেষ্টা করে মমকে দেশে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো কিছুতেই মম রাজি হননি। একসময় ড্যাড নিজেও বুঝে যান আমার জন্য বাংলাদেশ সেফ নয়। আমার রূপ আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে একদিন। মমের নাম ছিল এলিসা। মম ছিল অপূর্ব সুন্দরী, গ্রিক দেবীদের মতো। মমের সেই সৌন্দর্যই আমার মধ্যে প্রতিফলিত হয়েছে। আমার লাল চুল আর উজ্জ্বল গড়ন মমের কাছ থেকেই পাওয়া। বয়সের সঙ্গে সঙ্গে আমার সৌন্দর্য বাড়তে থাকে, আর সেই সঙ্গে ড্যাডের দুশ্চিন্তাও। ড্যাড শুধু ভাবতো কিভাবে আমাকে পৃথিবীর নোংরা দৃষ্টি থেকে আড়াল করবে। আমাকে আর মমকে একা রেখে দেশে আসার সাহসও ড্যাড পেত না। সারাক্ষণ মনের কোণে ভয় লুকিয়ে থাকতো আমার রূপে যেন আমার জন্য কাল হয়ে না দাঁড়ায়। অবশেষে বাধ্য হয়ে ড্যাড সাংবাদিকতার চাকরি ছেড়ে দেন। মমের সাহায্যে রাশিয়ায় নতুন একটা চাকরি নেন। তারপর থেকে আমাদের জীবন এক নতুন পথে এগিয়ে যায়। একে অপরের ভালোবাসায় পূর্ণ নিরাপদ একটা পরিবার ছিল আমাদের। সেই জীবনে ছিল আমার জন্য এক স্বপ্নের মতো, যেখানে বাবা মায়ের স্নেহ আর যত্ন আমাকে ঘিরে রেখেছিল। আমার 12 বছরের জীবনে তখনও মামডারের আশ্রয়ে সুরক্ষিত ছিল। তাদের ভালোবাসা এত গভীর ছিল যে আমাকে পাওয়ার পর আর দ্বিতীয় সন্তানের কথা ভাবেননি। আমার চারপাশে ছিল এক সুখের পৃথিবী, যেখানে মম ড্যাড আমাকে ছাড়া কিছুই পরিকল্পনা করতে পারতো না। কিন্তু হঠাৎ একদিন আমাদের জীবনে নেমে আসে একটা কালো রাত। ড্যাড তখন রাশিয়ায় থাকলেও বাংলাদেশে একটি কেস নিয়ে গভীর স্টাডি করছিল। কিছুদিন ধরে ড্যাডের মুখে চিন্তার ছাপ দেখে যাচ্ছিল, কিন্তু সে ব্যাপারে মম কিছুই জানতো না। ড্যাড ছিল স্বভাবগত দায়িত্বশীল, তাই কোনো ঝামেলাই মমের কাঁধে ফেলতো না। এক রাতে ড্যাড বাংলাদেশের প্রাক্তন সহকর্মীর সঙ্গে ভিডিও কলে মিটিং করছিল। কয়েকদিন আগে ড্যাড আমেরিকা গিয়েছিল সেই কেসের সূত্র ধরে।
মিটিংয়ে সেই বিষয়ের কথাবার্তাই হচ্ছিল। ড্যাড খুব মনোযোগ দিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই ফোনে একটা ইমেল আসে। সেই রাত হয়ে দাঁড়ায় আমাদের সুখী পরিবারের এক ভয়াবহ ট্র্যাজেডির সূচনা। কোরিয়ার আইন অনুযায়ী কোনো অপরাধের 15 বছরের মধ্যে যদি আসামি শনাক্ত না হয় তবে কেসটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। ঠিক এমনই এক কেসে 15 বছর আগে একজন খুনি একটা ছোট্ট মেয়েকে নৃশংসভাবে রেপ করে হত্যা করে পালিয়ে যায়। 15 বছর পেরিয়ে যাওয়ার পর কেসটি আইনি নিয়মে নিষ্ক্রিয় হয়ে যায়। তখনই খুনি নির্লজ্জভাবে প্রকাশ্যে ফিরে আসে, কিন্তু পুলিশ কিংবা প্রশাসন কেউই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছিলেন না। এই অন্যায়ের বিরুদ্ধে এক অজানা ব্যক্তি সে রাতে পরিচয় গোপন রেখে আমার ড্যাডের কাছে সাহায্য চায়। খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর মেয়েটির পরিবার ন্যায়ের জন্য চিৎকার করছে। কোরিয়ার প্রশাসন নিষ্ক্রিয়, কিন্তু আপনি একজন আন্তর্জাতিক সাংবাদিক। আপনি যদি কেসটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুলে ধরেন তাহলে হয়তো মেয়েটির পরিবার সুবিচার পাবে। সাথে মেয়েটির খুনের বর্ণনাও পাঠিয়েছিল। সেই রাতে মেয়েটির খুনের ভয়াবহ বর্ণনা শুনে ড্যাড স্তব্ধ হয়ে ঘুমন্ত আমার দিকে তাকিয়েছিল। ঘুমন্ত আমিকে বুকের সাথে চেপে ধরেছিল। অনুভব করেছিল যদি মেয়েটি পরিবারের জায়গায় তার নিজের পরিবার থাকতো। সেই যন্ত্রণা দিনের মতো ভেদ করেছিল ড্যাডকে। সেই রাতেই ড্যাড সিদ্ধান্ত নেয় যে করে হোক কোরিয়া যাবে, মেয়েটির পরিবারকে সুবিচার পাইয়ে দিবে। সত্য আর ন্যায়বোধের প্রশ্নে ড্যাড সবসময় আপোষহীন ছিলেন। মম সর্বদা ড্যাডের কাজকে সমর্থন করত। সেই রাতেও মম ড্যাডের সাহসিকতাকে সম্মান জানায় এবং এই বেপরোয়া সিদ্ধান্তে বাধা দেননি। কিন্তু সেদিনই হয়তো ড্যাডের মনে হয়েছিল এটাই তার শেষ রাত। সারা রাত আমাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে রেখেছিল। তার হাতের উষ্ণতায় ছিল শূন্যতার ভয় আর অন্তরালের সমস্ত ভালোবাসা। হয়তো বুঝতে পেরেছিল আর কোনোদিন ফিরবেন না। পরদিন রাতের ফ্ল্যাটেই কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ড্যাড আমাকে ঘুমন্ত রেখে, কারণ আমি জেগে থাকলে ড্যাডের পক্ষে আমাকে ছেড়ে যাওয়া কখনোই পসিবল হতো না। আমার চোখে জল নাকি সোজা গিয়ে বিঁধত ড্যাডের বুকে। ঘুম থেকে উঠে ড্যাডকে না পেয়ে ছুটে গিয়ে মমের আঁচল ধরে খুব কান্না করেছিলাম। মমও আমার আড়ালে কান্নায় ভেঙে পড়তো, তবুও আমার সামনে শক্ত থাকার ভান ধরতো। বলতো তোমার ড্যাড খুব শিগগিরই ফিরে আসবে তোমার কাছে। সেই কথা শুনেই আমার ছোট্ট মন শান্ত হতো। কিন্তু কিছুদিন পর থেকেই সব বদলে যায়। ড্যাডের নাম্বার সুইচ অফ দেখাতে শুরু করে। প্রথমে মম কিছুটা চিন্তিত হলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিল, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। যে ড্যাডের আমাকে না দেখে এক মুহূর্তে থাকতে পারতো না, সে কেন যোগাযোগ বন্ধ করে দিল। মম নানা উপায়ে ড্যাডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর ধীরে ধীরে মম নিজেকেও আর ধরে রাখতে পারলো না। গভীর রাতে আমাকে বুকে চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। আমি মমের বুকে মাথা রেখে বোঝার চেষ্টা করতাম কি হচ্ছে আমাদের জীবনে। কত রাত আমরা নির্ঘুম কাটিয়েছি, একলা ঘরে শুধু চোখ ভরা জল আর অব্যক্ত অপেক্ষা নিয়ে। প্রতিটা মুহূর্তে মনে হতো ড্যাড হয়তো দরজা খুলে হঠাৎ ঘরে ঢুকবে, হাঁটু মেরে বসে দু হাত ছড়িয়ে বলবে আবার প্রিন্সেস কোথায়। আমরা দুজনেই সেই আশায় প্রতিনিয়ত নিজেদের সান্ত্বনা দিতাম, কিন্তু বাস্তবতা ছিল নীরব, শূন্য এবং আরও নির্মম। হ্যাঁ, ড্যাড ফিরেছিল, তবে লাশ হয়ে। এলিজাবেথের কণ্ঠ ভেঙে আসে, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এসমা, জানো মা, ওরা ড্যাডের বুক চিরে না কলিজাখানা তুলে নিয়েছিল। ড্যাডকে এত নৃশংসভাবে খুন করেছিল যে লাস্টটা আর মানুষ বলে চেনা যায়নি। একটু থেমে এলিজাবেথ গলা শুকনোভাবে আরও বলে, ড্যাডের সেই ক্ষত বিক্ষত লাশটা আমাকে দেখতে দেয়নি কেউ, পুলিশদের নিষেধ ছিল। আমি শুধু দূর থেকে দেখেছি, কাফিনের তার ভিতর আমার ড্যাড। এ কথাটা বলে এলিজাবেথ ফুপিয়ে কেঁদে ওঠে। ড্যাডের লাশ দেখে মম আমার সামনে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল মাটিতে। আমি দৌড়ে গিয়েছিলাম মমকে ধরতে, কিন্তু পুলিশরা আমাকে কাছে যেতেই দিল না। আমার ড্যাড, আমার সব কিছু, তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম, তাও দেখালো না। সেদিন আমার কান্না কেউ শুনতে পায়নি, কারো বুকে একটুও জায়গা হয়নি আমার জন্য। শুধু লাশ, অন্ধকার আর অন্তত নীরবতা। এইটুকু বলে বুকে হাত চেপে হাঁপাতে থাকে। এলিজাবেথ নিশে একটু পরপর নাক টানছে। শক্ত হৃদয়ের অধিকারী লুকাসও স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ক্রন্দনরত এলিজাবেথের দিকে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে আছে এলিজাবেথের পারে, তারও চোখের পাতা ভেজা। এলিজাবেথ আবারও বলতে শুরু করল, ড্যাডের মৃত্যু মম কখনোই মেনে নিতে পারেননি, মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। মমের পরিবার তখন একবারের জন্য মমকে দেখতে আসেনি, কোনো সমবেদনা জানায়নি। পুলিশও খুনিদের ধরতে ব্যর্থ হয়। সব কিছু যেন স্থবির হয়ে গিয়েছিল। একদিন ড্যাডের কাছে যাব বলে বায়না ধরলাম। বাচ্চা সুলভ কান্নাকাটি, চিৎকার। সেদিন মম আর সহ্য করতে পারেনি, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে আমার গায়ে হাত তোলে। প্রথমবার আমার মুখে চেপে ধরে চিৎকার করতে থাকে পাগলের মতো। মমের সেই আচরণে আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম।
কান্নার তোর দ্বিগুণ হয়ে গিয়েছিল। মমের ধৈর্য পুরোপুরি ফেটে যায়। নিজের জ্ঞান শূন্য অবস্থায় বালিশ চেপে দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করে। আমি শ্বাস নিতে না পেরে হাত পা ছুটছিলাম। পৃথিবীটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছিল। যখন আমার কোনো সারা শব্দ পায় না, তখন মায়ের হুঁশ ফিরে। মুখ থেকে বালিশ সরিয়ে আমার নীল হয়ে যাওয়া মুখ দেখতে পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে মম। পাগলের মতো প্রতিবেশীদের দরজায় দরজায় ধাক্কাতে থাকে। স্থানীয় কয়েকজনের সাহায্যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভাগ্যের জোরে সেদিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু অপরাধবোধ মমের ভিতর থেকে যায়নি। আমাকে হসপিটালে রেখে মম বাড়ি ফিরে আসে। আমাকে রেস্কিউ করা আঙ্কেল রাতে আমাকে নিয়ে বাসায় ফিরলে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় মমকে। মম সুইসাইড করে সেদিন। এতদিন যাকে শেষ সম্বল মনে করে বেঁচেছিল, আজকে তারই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, তা মেনে নিতে পারেননি মম। কিন্তু এইখান থেকেই থেমে থাকে না। দিনে দিন মম পাগলামি বাড়তে থাকে। হুটহাট অকারণে কাঁদতো, হাসতো, সারা রাত বাড়ি পড়ে থাকতো, নেশা করে বাড়ি ফিরতো রোজ রোজ। আমি মমকে দেখে ভয় পেয়ে কান্না করলে খুব মারতো আমাকে। আবার হুঁশে ফিরলে আমাকে সারা মুখে চুমোতে ভরিয়ে দিত, বুকের সাথে চেপে ধরে কান্না করতো চিৎকার করে। যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। একা থাকতে না পারা আমাকে দিনের পর দিন পুরো বাসায় একা থাকতে হতো। স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় আমার। চঞ্চলে আমি হুট করেই শান্ত হয়ে গেলাম। একদিন হুট করেই মম সিদ্ধান্ত নেয় গড়িয়া যাবে। যেভাবে হোক নিজের জীবন ঝুঁকিতে ফেলে হলেও ড্যাডির খুনিকে খুঁজে বের করবে। কিন্তু আমার জীবন ঝুঁকিতে ফেলতে চায়নি মম। 10 বছর পর মম দেশে ফিরে। ততদিনে আমার দাদা দাদু মারা গিয়েছেন। মম চাচার কাছে আমাকে রেখে গিয়েছিল ভরসা করে। সেদিনও বুঝতে পারিনি আর কোনোদিন মমকে দেখতে পাবো না। ছোট মাথায় ভাবতে পারিনি মমও ড্যাডের মতো সারা জীবনের জন্য হারিয়ে যাবে। জানতাম না সেদিন বিদায়ের মুহূর্তটাই ছিল আমার জন্য শেষ দেখা। চলে যাওয়ার সময় মম গাড়িতে উঠেও থেমে যায়, দৌড়ে ছুটে আসে আমার দিকে। চাচা তখন আমাকে শক্ত করে ধরে রেখেছিল, কারণ আমি মমের কাছে যাওয়ার জন্য চিৎকার করে কাঁদছিলাম। মম এসে একটানে আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। শেষ আলিঙ্গনে ভেঙে পড়েছিলাম আমরা দুইজনই। পথের মানুষেরও সেদিনে দেখেছিল মমের কান্না। কি অসহায়ভাবে মম আমাকে বুকের সাথে চেপে ধরে কাঁদছিল, সারা মুখ চুমিতে ভরিয়ে দিয়েছিল। সেই মুহূর্তগুলো জমিয়ে রাখতে চেয়েছিলাম চিরতরে। যাওয়ার আগে গভীর ভালোবাসায় আমার কপালে ছুঁয়ে বলেছিল, মম ওয়েল কাম ব্যাক সোন বেটা। কিন্তু দাদের মতো মমও কথা রাখেনি, কেউ আর ফিরে আসেনি। একসময় আশা ছেড়ে দিয়ে নিজের জীবনের করুণ বাস্তবতা মেনে নিলাম। মম আর দাদের স্মৃতি আঁকড়ে ধরে বড় হয়ে উঠলাম, যেন ওরা একটুও দূরে নেই, অথচ সত্যিটা বড্ড নিষ্ঠুর। 12 বছর বয়সে আবারও সেই কুৎসিত নজরের শিকার হই আমি। চাচাতো ভাই শিহাব সুযোগ পেলেই আমার গায়ে হাত দিত, সংবেদনশীল জায়গাগুলোতে ছুঁয়ে দিত। শুধু চাচার জন্যই বারবার বেঁচে যেতাম, অন্যথায় হয়তো আর পেরে উঠতাম না। চাচি মমের কথা রেখেছিল, তবে অন্যভাবে। আমায় দেখে রাখতো, খুব ভালো করে দেখে রাখতো। বারবার এসে দেখে যেত কাজ ঠিকমতো করছি কিনা। রাতে ঘুম ভেঙেও এসে দেখে যেত রান্নাঘরের মেঝেতে শুয়েছি কিনা। মমের দেওয়া কথাগুলো যেন শাস্তি হিসেবে প্রয়োগ করেছিল। আমার রূপের প্রশংসা সবার মুখে শুনে চাচি ভিতরে ভিতরে অন্যরকম হিংস্র আগুনে জ্বলতো, সেটা মেনে নিতে পারতো না। তাই প্রতিদিন আমার ওপর ঝাঁপিয়ে পড়তো। পড়াশোনা বন্ধ করে দিল, বাইরে যাওয়া বন্ধ করে দিল। একসময় আমাকে ঘরবন্দিই করে রাখলো। স্কুলে গিয়েও কিছুদিনের মধ্যে এলাকাবাসী নজরে পড়ে গিয়েছিলাম। সেটাও চাচির ক্রোধের আগুনের নতুন ইন্ধন জুগিয়েছিল। চাচাও তেমন কিছু বলতো না, কারণ তিনিও জানতেন এলাকায় এমন সৌন্দর্যের যে পাপের মতো চোখে লাগা সবার। বাজি বকাটি ছেলেরা বিরক্ত করতেই থাকতো। চাচাও ড্যাডের মতোই আমার রূপের ভয় পেত যে আমি যেন আরেকবার বিপদে না পড়ি, যেন কেউ আমায় খারাপ চোখে না দেখে। চাচা আমাকে বই খাতা কিনে এনে দিত পড়ার জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে চাচির কাজের তালিকাও এসে বেশি হতো। আমি কখনো সেগুলো শেষ করে পড়ার সুযোগই পেতাম না। রাশিয়ান স্কুল আর বাংলাদেশের স্কুলের পড়াশোনার মধ্যে অনেক পার্থক্য ছিল। আমি অনেক এগিয়ে ছিলাম। আমার 1 বছরের ছোট চাচাতো বোন ইরাকে আমি পড়াতাম। চাচি সেটা দেখতো, তাই মাঝে মাঝে আমাকে পড়ার সুযোগ দিত, তবে সেটা স্বার্থ সাপেক্ষে ছিল। শুধু যদি তার সব কাজ শেষ করতে পারি তবেই পড়ার সময় পেতাম। পড়ার প্রতি আমার আগ্রহ ছিল ছোটবেলা থেকে, কিন্তু কাজের যখন কখনোই পড়ার সময় পেতাম না, সব কাজ শেষ করে রাতে রান্নাঘরে এক কোণায় মোমবাতি জ্বালিয়ে পড়তাম। চাচা তো দেখে চুপ করে চোখের পানি ফেলতো, কিন্তু কিছু বলতে পারতো না চাচির জন্য, কারণ চাচি কিছু বললেই মরে যাবার ভয় দেখাতো। চাচা সবসময় আড়ালে কাঁদতো, কিন্তু মুখে কিছুই বলতো না। চাচির অসংখ্য কটু কথা, বোনের অপমানজনক কথাবার্তা, ভাইয়ের অসুচি দৃষ্টি, সবকিছু সহ্য করেও আমি বেঁচেছিলাম একমাত্র আশায় মম একদিন ফিরে আসবে। মম তো আমাকে কথা দিয়েছিল, তাই আমি নিজেকে শক্ত করে ধারণ করি।
ঈশান কোণে মেঘ জমেছে, ধূসর মেঘের ছায়ায় বিষণ্ণ হয়ে আছে গোধূলি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা রাত্রির পর্দা টেনেছে ধরিত্রী। রূপলি থালার মতো গোল চাঁদ আড়াল হয়ে গিয়েছে কালো মেঘের আড়ালে। আমাবর্ষার কালো রঙে তলিয়ে যাচ্ছে ভুবন। ঘুটঘুটে অন্ধকারে ঘন জঙ্গলে লম্বা লম্বা দানবীয় গাছপালা অভিশপ্ত মূর্তির মতো লাগছে। ঘন কালো জঙ্গলে বাগান বাড়িটি কোনো পরিত্যক্ত রাজপ্রাসাদের চেয়েও কম মনে হচ্ছে না। আকস্মাৎ শরীর শিউরে ওঠার মতো দমকা শীতল হাওয়া বয়ে গেল বাগান বাড়ির প্রাঙ্গণে। হঠাৎ করে বাগান বাড়ির সমস্ত ইলেকট্রিসিটি লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। অজ্ঞাত গুপ্তচর এক এক করে প্রতিটি কোণার সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দিল। থমথমে আবহাওয়ায় গুমোট পরিবেশে শুকিয়ে গেয়ে উঠল। মুহূর্তেই শ্মশান ঘাটের মতো গা ছমছমে ভাবে সংগোপন আতঙ্কে রূপান্তরিত হলো পুরো বাগান বাড়ি। রাত তখন 11টা। নীরবতা ভেদ করে কেবলই ভেসে আসে সশস্ত্র গার্ডদের ভারী বুটের চাপা শব্দ। তারা পায়চারি করছে নির্লিপ্তে সতর্ক ভঙ্গিতে। হঠাৎ তাদের দৃষ্টি আটকে আকাশের দিকে। একটি হেলিকপ্টার বাগান বাড়ির আকাশে বারবার চক্কর দিচ্ছে, অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে। কপালে চিন্তার ভাঁজ পড়ে গার্ডদের। মুহূর্তেই অ্যালার্ট হয়ে ওঠে সবাই। কানে থাকা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে দ্রুত বার্তা বিনিময় হয়। বাগান বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে থাকা গার্ডরা দ্রুত অবস্থান নেয় আরও সতর্কভাবে। এদিক ওদিক নজর বোলায়, সন্দেহের ছায়া খুঁজে বেড়ালো অন্ধকারে। গার্ডদের একজন ন্যাসোর সাথে যোগাযোগের চেষ্টা করে, তবে ন্যাসোর কোনো সাড়া না পেয়ে অবিলম্বে বিপদ সংকেত পাঠিয়ে রাখে। সবাই নিজ উদ্যোগে পাখি শিকারীর মতো নিখুঁত নিশানায় বন্দুকের সরু নল তাক করে ধরল হেলিকপ্টারের দিকে। সেফটি লক খুলে ফেলে আঙুল রাখল ট্রিগারের উপর। চাপা উত্তেজনা আর ক্ষীণ এক ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল তারা। সামান্যতম ঝুঁকের ইঙ্গিত পেলেই গর্জে উঠবে আগুনের ঝলক, ভেদ করবে নীরব রাতের বুক। আচমকা হেলিকপ্টারটি নিচের দিকে নামতে শুরু করে। গার্ডরা একে অপরের দিকে দ্রুত দৃষ্টি বিনিময় করে। পরবর্তীতে তাদের সন্দেহের রেখা ক্ষণিকের জন্য ঝাপসা হয়ে যায়। ধীরে ধীরে তারা বন্দুকের নল নামিয়ে ফেলল। সতর্কতা বজায় রেখেই একত্রিত হয় একজোট হয়ে। সবাই ভাবছে রিচার্ড এসেছে। রিচার্ড দেশের বাইরে গিয়েছে 3 দিন। আজ এমন হঠাৎ আগমন তার জন্য নতুন কিছুই নয়। প্রায়শই রিচার্ড হেলিকপ্টারে করে আসা যাওয়া করে, আর মাঝে মধ্যেই এইরকম অদ্ভুত কাণ্ড ঘটিয়ে গার্ডদের সতর্কতার পরীক্ষা নেয়। এই পরীক্ষায় ঠিক করে দেয় কারা যোগ্য কারা অযোগ্য। যারা উত্তীর্ণ হতে পারে তাদের নিয়ে যাওয়া হয় ইতালিতে। সেখানে তারা সরাসরি ড্রাগন গ্রুপের হয়ে কাজ করার সুযোগ পায়। কিন্তু যারা ব্যর্থ হয় তাদের জন্য অপেক্ষা করে এক ভয়াবহ উপহার, নিঃশ্বাসরুদ্ধ মৃত্যু। রিচার্ড কায়নাত এক হৃদয়হীন নৃশংস হিংস্র শিকারী। তার হৃদয় পাথরের মতো কঠিন, মস্তিষ্ক পৈশাসিক আর সাইকোটিক। দুর্বলতা তার দৃষ্টতার, চোখে ঘৃণার প্রতীক। সে কেবল শক্তি, দৃঢ়তা আর নির্মমতার ভাষা বোঝে। তার দুনিয়ায় জায়গা আছে কেবল শক্তদের, আর বাকিদের জন্য শুধুই শেষের প্রহর। সকল গার্ড নত দৃষ্টি নিবিষ্ট করে দাঁড়িয়ে থাকলো। অনিশ্চিত উত্তেজনায় বুক ধরফর করতে থাকে কারো অজান্তেই। হেলিকপ্টারটি আরও নিচে নেমে আসতে থাকে। তার দৈত্যাকার ব্লেডগুলো ঘূর্ণায়মান ঝড়ের মতো বাতাসকে ছিঁড়ে ফেলেছে তীব্র শব্দে। সেই ঘূর্ণি বাতাসে সোজা পায়ে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে পড়ল গার্ডদের জন্য। হঠাৎই অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টার থেকে এক ধরনের তরল পদার্থ বৃষ্টির মতো ঝরে পড়ে তাদের উপর। মুহূর্তের মধ্যেই তা বাষ্পে পরিণত হয়ে চারপাশে মিশে যায়। স্নায়ুর মতো অদৃশ্য এক প্রাণঘাতী। গার্ডরা চেষ্টা করে সজাগ থাকতে, কিন্তু বাষ্প নাকে পৌঁছতেই শরীরের নিয়ন্ত্রণ হারালো তারা। একের পর এক টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে। হেলিকপ্টারের ককপিটের পাশে বসে থাকা এক সাদা শুভ্র পাঞ্জাবি পরিহিত ব্যক্তি এই দৃশ্য উপভোগ করল খুব। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নিঃশব্দ ঠান্ডা বাঁকা হাসি। চোখের কোণে কোনো করুণা নেই, কেবল নির্দয় তৃপ্তি। ককপিটের দিকে এক নিঃশব্দ ইশারা করলো পাঞ্জাবি পরিহিত লোকটি। হেলিকপ্টার এবার ধীরে ধীরে নেমে আসে সুইমিং পুলের পাশের বিস্তৃত ফাঁকা জায়গাটায়। বিশাল ব্লেডের বাতাসে সদ্য গজানো কোমল গাছগুলো দুলতে থাকে। হেলিকপ্টারের দরজা খুলে বেরিয়ে আসলো সেই সাদা পাঞ্জাবি গায়ে চাপানো লোকটি। বাতাসের তোড়ে তার কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে অবাধ্যতার ঘোষণা দিয়ে। তার পেছন পেছন নেমে আসে আরও দুজন। পরনে সেফটি জ্যাকেট, মুখ ঢাকা নাইটওয়ে। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তাদের চেহারা অস্পষ্ট, কিন্তু চলার ভঙ্গিতেই ফুটেছে অদ্ভুত এক কঠোরতা।
পাঞ্জাবি পরিহিত সেই অমানবিক হাসির মানুষটি দ্রুত পায়ে এগিয়ে যায় সদর দরজার দিকে। ঠোঁটের কোণে লেপ্টে আছে এক রহস্যময় বিজয়ের হাসি। পেছনে ছদ্মবেশী প্রহরী দুজন ছায়ার মতো সঙ্গ দিচ্ছে। তাদের পেটানো শরীরের গঠন শক্তিশালী তবে চমকপ্রদ নয়। তাদের আসল ভয়াবহতা লুকিয়ে আছে বাহুর পেশিতে নয়, বরং অন্তরের অন্ধকারে। সদর দরজাটি ভেতর থেকে শক্ত করে লক করা ছিল। লোকটি সামান্য ঘাড় ঘুরিয়ে তার প্রহরীদের দিকে তাকালো শুধু। মুখে কোনো উত্তেজনা বা তাড়া নেই। ইঙ্গিত পেয়ে প্রহরী দুজন সামনে এগিয়ে যায় আর তাদের রাজা এক পা এগিয়ে দাঁড়ালো। দুজন প্রহরী বলিষ্ঠ কাঁধ দিয়ে পরপর কয়েকবার দরজায় আঘাত হানে। ধাতবের গর্জন ভেসে আসে নির্জনতার বুক চিরে। অবশেষে ভেতর থেকে দরজার ছিটকিনি টেনে খুলে গেল। ছিমছাম গরনের হলেও তাদের শারীরিক শক্তি প্রমাণিত হয় এই এক মুহূর্তেই। পাঞ্জাবি পরিহিত সেই রহস্যময় মানুষটি ঠোঁটের কোণে আরও একবার ঠান্ডা তীক্ষ্ণ হাসি টেনে নেয়। এক অদ্ভুত তৃপ্তি আর অমানবিক আনন্দের ছোঁয়া নিয়ে হেঁটে গেল ভেতরে। বিকট শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে রেশমা। স্নায়ুর মধ্যে তীক্ষ্ণ কাঁপনে বুক শুকিয়ে আসে। বাগান বাড়ির ভেতরে এখন শুধু সে, নিশি আর এলিজাবেথ, এই তিনজনেই আছে। নেসো তো ইতিমধ্যেই রিচার্ডের দেওয়া কাজে নিযুক্ত। তাহলে এত রাতে কে আসলো? রিচার্ড? না, রিচার্ড আসলে কখনোই এমনভাবে আসবে না। 3 দিন ধরে রিচার্ড কোনো যোগাযোগ করেনি। এটা কী ধরনের শব্দ ছিল? দরজা ভাঙার শব্দ? নিজের স্বর্গরাজ্যে তো কেউ চোরের মতো ঢুকবে না। ঘুমন্ত নিশির দিকে এক মুহূর্ত তাকিয়ে দেখে সে শান্ত, অশ্রুপ্লাবিত শীতল নিঃশ্বাসে ডুবে আছে। তারা দুজনেই কিচেনের মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে একসাথে ঘুমোয়। কিছুক্ষণ আগেই রেশমা এলিজাবেথকে রাতের খাবার ও ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছিল। এলিজাবেথ যাকে দেখে এখন যেন জীবন্ত মৃত এক মূর্তি মনে হয়। কিছুদিন আগে রিচার্ডের করা অমানবিক টর্চারের পর থেকে একেবারে চুপ হয়ে গেছে। যতটা সম্ভব সুস্থ হতে হয়েছিল, কিন্তু সেদিনের পর থেকে এলিজাবেথের মুখে কোনো কথা নেই। রেশমা বুঝতে পারে না কেন এলিজাবেথ হঠাৎ এমন চুপ হয়ে গেছে, কিন্তু অন্তরের গভীর থেকে অনুভব করতে পারে এলিজাবেথের ভেতরে কোনো এক সত্তার মৃত্যু ঘটেছে। হয়তো আর কোনো শক্তি নেই তার শরীরে, জীবনে বা মনে, যা তাকে পুনরায় জাগিয়ে তুলবে। নিশির ঘুম খুবই গভীর, তাই এত শব্দেও ঘুম ভাঙেনি। বুকে সাহস সঞ্চয় করে উঠল রেশমা। নিঃশব্দে নগ্ন পা ফেলে ডাইনিং এরিয়া থেকে উকি দিয়ে রেশমা দেখল সামনে তাকাতেই ভয়ে শিউরে উঠল সর্বাঙ্গ। 3 জন লোক এদিকেই আসে। অন্ধকারের জন্য অবয়ব স্পষ্ট না হলেও রেশমা বুঝতে পারে এরা রিচার্ডের দলবল নয়। উচ্চতা এবং স্বাস্থ্য কোনো দিক দিয়েই এরা রিচার্ডের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। শুধুমাত্র সামনের জন দেখতে একটু সুস্বাস্থ্যের অধিকারী, সেই সাথে পেটানো শরীর। রেশমা শুকনো ঢোক গিলে কিচেনে গেল আবারও। কিচেন ক্যাবিনেটের উপর দাঁড়িয়ে সরু ফাঁকা জায়গা দিয়ে বাইরে তাকালো। সোডিয়াম আলোতে দেখা যাচ্ছে গার্ডরা মাটিতে লুটিয়ে পড়ে আছে নিঃশব্দে। এবার ভয়ে শিউরে কাঁপতে থাকে রেশমা। কাঁপছে চোখের পাতা। তাকালো ঘুমন্ত নিশির দিকে, যে বেঘরে ঘুমোচ্ছে। দিন দুনিয়ার কোনো খবর নেই। রেশমা ঠোঁট গোল করে পরপর 3 বার নিঃশ্বাস ছাড়ে। গুটি গুটি পায়ে নিশির কাছে গিয়ে কম্বল দিয়ে আপাতমস্তক ঢেকে দেয়। নিজের মাথার বালিশটাও নিশির কানের উপর রাখে যেন শব্দ কর্ণপাত না হয়। রেশমা আবার ছুটে যায় ডাইনিং এরিয়ায়। ওরা ইতিমধ্যে লিভিং এরিয়ায় চলে এসেছে। ভয়ে সংকীর্ণে শরীর থেকে নির্গত শীতল ঘামে জামা শরীরের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে যায়। রেশমা শব্দ ছাড়া কয়েকটি চেয়ার বহু কষ্টে টেনে নিয়ে ঘুমন্ত নিশির সামনে যা সাজায়, যাতে বোঝা না যায় এখানে কেউ শুয়ে আছে। এবার এলিজাবেথের কথা ভাবতে বুকে মোচড় দিয়ে ওঠে রেশমার। যে করেই হোক এলিজাবেথকে বাঁচাতে হবে। যারা এসেছে তারা নিশ্চয়ই ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। শত শত মানুষের রক্ত ঝরেছে রিচার্ডের হাতে। শত্রুর অভাব নেই তাদেরই কেউ হয়তো রিচার্ডের অনুপস্থিতির সুযোগ নিয়ে আক্রমণ করতে এসেছে। তিনি ছায়ামূর্তি। মানব যতই এগিয়ে আসে ততই রেশমার কপালের মধ্যভাগে ভাঁজ আরও গভীর হয়ে সংকুচিত হচ্ছে। নিষ্পলক তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করল রেশমা। আর একটু কাছে আসতেই বিস্ময় চোখ বড় বড় হয়ে যায়। দুহাতে মুখ চেপে ধরল। সামনের লোকটি কৃষ্ণ গহ্বরের মতো গভীর চোখে তাকাতেই চিনে ফেলল। বহুবার টিভিতে দেখেছে তাকে, কিন্তু এত মহৎ একজন মানুষের রাতের আধারে গ্যাংস্টারের বাসভবনে আসার কারণ কিছুতেই
বুঝতে পারে না রেশমা। যখন দেখে তিনজন কোনো দিকে না তাকিয়ে সরাসরি সিঁড়ির দিকে পা বাড়ায়, তখন রেশমার ষষ্ঠ ইন্দ্রিয় তীব্র সংকেত দেয় ওরা এলিজাবেথের জন্যই এসেছে। ওরা নিশ্চয়ই আগে থেকেই জানে আজ রিচার্ড বা তার কোনো গার্ড বাড়িতে নেই। আর চুপ থাকতে পারল না রেশমা। নিজের জীবনের কথা একবারও না ভেবে কিচেন থেকে সবজি কাটার ছুরি নিয়ে দৌড়ে ছুটে যায় ওদের পেছন পেছন। দাঁড়ান। রেশমার বজ্র কণ্ঠে বলা কথায় কারো মধ্যে তেমন কোনো ভ্রুক্ষেপ ছাপ দেখা গেল না। মানবটির নির্লিপ্ত ভঙ্গিতে সবিনয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তার পিছু পিছু বাকি দুজনও থেমে যাওয়া পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায়। রেশমার গলা কাঁপছিল ভেতর থেকে, তবুও পরোয়া করে না। বুক ঢুকে চেঁচিয়ে ওঠে, আপনাদের উদ্দেশ্য কি? কেন এসেছেন এখানে? থামে না কেউ। রেশমা ছুটে পিছু পিছু উঠতে থাকে তাদের। আগুন বর্জন করল কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আপনাকে তো আমরা ভালো মানুষ জানতাম। রাতের আধারে এটাই বুঝে আপনার আসল রূপ? অতর্কিত আক্রমণে হক চুকিয়ে যায় রেশমা। দুজনের একজন ঝাঁপিয়ে পড়ে, তার কণ্ঠনালী শক্ত হাতে চেপে ধরে। রেশমার হাত থেকে ছুরিটা ঝনঝন শব্দে সিঁড়িতে পড়ে যায়। রেশমার দু চোখ উত্তল হয়ে ওঠে। শ্রাবণের বৃষ্টির ধারার মতো অশ্রু গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। দম বন্ধ হয়ে আসে, বুকের ভিতর হাহাকার জমে ওঠে। তবুও ভাঙা গলায় ফুসফুসে শেষ শক্তি দিয়ে চেঁচিয়ে ওঠে। এলিজাবেথের রুমের দিকে এগিয়ে যাওয়া লোকটাকে ডাকতে থাকে, আহ্লাদ লাগে, এমন নিষ্ঠুর হবেন না। গলায় চেপে রাখা হাতের দৃঢ়তা আরও বাড়তে থাকে। রেশমার বুকের ভেতর সবকিছু শুকিয়ে যায়। সামনে থাকা মানুষটি যেন এক ক্ষুধার্ত হিংস্র দানব। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, মরার খুব শখ হয়েছে না? রেশমা অস্পষ্ট স্বরে বিলম্বহীন জবাব দেয়, আমার মেয়ের কাছে যেতে হলে আমাকে মেরে যেতে হবে। বাঁকা হাসি দিয়ে লোকটা তার চিবুকে রহস্যময় হাসি ছড়িয়ে দিল। জ্যাকেটের ভেতর থেকে ছোট্ট সাইজের স্টিলের ক্যারামভিডের ছুরি বের করে সোজা ঢুকিয়ে দিল রেশমার পেটে। একদম যেন পাকস্থলীকে খুপলে নিয়ে বেরোলো ছুরিটা। রেশমার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ফিনকি দিয়ে ছিটকে আসা তাজা উষ্ণ রক্তগুলো গিয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকটির মুখে। লোকটি চোখ মুখ কুঁচকে ফেলল। নৃশংস দৃশ্য দেখে ভিতরে ভিতরে কেঁপে উঠলেও নিজেকে যতটা সম্ভব শক্ত রাখল। বোঝা যাচ্ছে এসব কাজের জন্য সে মোটেও দৃঢ় নয়। শরীরের স্নায়ু কোষগুলো অকেজো হতে থাকে। ধীরে ধীরে রক্ত চলাচলের গতি কমে আসে। রেশমার চোখের সামনে সব ঘোলাটে হয়ে উঠতে থাকে। তবে শরীরের ব্যথা থেকে বেশি ছটফট করছে এলিজাবেথের কথা ভেবে। রহস্যময় মানুষটার মুখ থেকে দ্বিতীয়বারের মতো শব্দ বের হয় নিরুদ্বেগভাবে, বলল, তোমার তৎক্ষণাৎ গলায় চেপে রাখা হাত আলগা করে দিল। সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে পড়তে থাকে রেশমা। নিশি দু হাতে মুখ চেপে ধরল। কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙে গিয়েছিল। আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সেই লোমহর্ষক দৃশ্য সে দেখেছিল। ডুকরে কেঁদে উঠল, তবুও আগানোর সাহস পেল না। অসহায় কাতর চোখে তাকিয়ে থাকলো রেশমার নিথর দেহে। কপাল ফেটে রক্ত মেঝেতে কল্পনার মতো বিছিয়ে যাচ্ছে। আকুতিভয়ী হৃদয় তখনও মৃত্যুর ব্যথা ভুলে উপরে তাকিয়েছিল। প্রতিটি মায়ের কাছে তার সন্তানই সব কিছু। হোক না তা অন্যের, মাতৃমন গিয়ে ওঠে সন্তানের সমবয়সী কাউকে দেখলেই। নিজের জীবনের কথা না ভেবে শেষ পর্যন্ত লড়েও রেশমা পারল না এলিজাবেথের জীবন বাঁচাতে। চোখে ব্যর্থতার নিশানার ছাপ। সহসাই চোখ বুজে এলো রেশমার। কিছু পড়ার শব্দে ঘুম থেকে ধরফড়িয়ে ওঠে এলিজাবেথ। দুদিন ধরে স্লিপিং পিল নিচ্ছে এলিজাবেথ। পরাজিত জীবনে আবারও হেরে গেল সে চরমভাবে। বেশ কিছুক্ষণ ধরে অনুভব হচ্ছিল ঘুমের মধ্যে কেউ তার উপর ঝুঁকে আছে। একঘুয়ে দৃষ্টিতে তাকিয়ে কারো গরম নিঃশ্বাস আশ্রে পড়ছিল মুখের ওপর। গলা শুকিয়ে আসে এলিজাবেথের। ঢোক গিলে বেডসাইড ঝুঁকে পানির গ্লাসটা নিতে গেলে আকস্মিকভাবে ঘাড়ের পেছন থেকে একটি শক্ত হাত এসে রুমাল দিয়ে মুখ চেপে ধরল। আবারও ঘুমের জগতে তলিয়ে গেল এলিজাবেথ। কিছু বুঝে ওঠার আগেই বুঝতেও পারল না সব হারিয়ে পাওয়া নতুন কুলো হারিয়ে ফেলল চিরকালের জন্য। মম ড্যাডের মতো রেশমা মাও তাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। সাদা পাঞ্জাবি পরিহিত সেই মানবটি এলিজাবেথের ধনুকের মতো বাঁকানো শরীর কোলে তুলে নিল। ঠোঁটের কোণে বিজয়ের হাসি এগোতে থাকলো দরজার দিকে। সাজানো পরিবেশ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লিভিং এরিয়ার কোনো কিছুই আর আস্ত নেই। ভাঙা কাচের গ্লাসের টুকরোগুলো গড়াগড়ি খাচ্ছে লাল রক্তে। ন্যাসো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ চুপসে রয়েছে। সেও যথেষ্ট পরিমাণ তটস্থ।
মেঝেতে সরাসরি গার্ডের লাশ পড়ে রয়েছে। শীতের প্রথম প্রভাতে কুয়াশার ভেজা মৃত্তিকায় যেমন শিউলি ফুল বিছিয়ে থাকে ঠিক তেমনই কয়েক মিনিটের ব্যবধানে রক্তের বন্যা বয়ে গেছে রিচার্ডের লাক্সুরিয়াস ডার্ক থিমের লিভিং এরিয়ায়। রেশমার লাশের ওপর সফেদ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। নিশি রেশমার রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটো আগ্নেয়গিরির অগ্নিপাতের মতো প্রলম্বিত হচ্ছে। ক্ষুধিত হিংস্রতার মতো গর্জন শোনা যাচ্ছে শুধু। শূন্য দৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড় যেন এক দানবীয় শক্তি হয়ে ফুঁসে উঠছে। অতি ফর্সা শৈলীর মধ্যে আগ্নেয়গিরির লাল লাভার মতো এক বিভৎসতা। রিচার্ডের মস্তিষ্ক এবারে থমকে গিয়ে তার চিরচরিত পৈশাসিক আত্মার কাছে নত হয়ে গিয়েছে। ক্রোধে মটমট করছে, ধারালো চোয়াল শক্ত হয়ে উঠেছে। ধুরা সাপের মতো চোখের আগুন ছড়িয়ে পড়েছে চারপাশে। কি করবে কিছুই বুঝতে পারছে না। উত্তেজিতভাবে ছটফট করছে, শুধু পায়চারি করছে রক্তের উপর দিয়ে অনবরত। আবারও হিংস্র হয়ে উঠল। অবশিষ্ট দুজন গার্ডের মস্তক বরাবর গুলি করে খুলি উড়িয়ে দিল। ওদের হাত পা বেঁধে হাড়ু ভেঙে বসিয়ে রাখা হয়েছিল। মুখগুলো উদ্বিগ্নতায় পূর্ণ ছিল। অতঃপর রক্ত শূন্য হয়ে ধ্বংসের মাঝে হারিয়ে ঢলে পড়লেও রক্তের স্রোতে। পাপাচারের নিবিষ্ট এক অন্তহীন মরিচিকা থেকে মুক্তি নিয়ে তারা চিরতরে বিদায় নিল। শুকনো ঢোক গিলতে গিলতে ন্যাসো এগিয়ে আসে, নতজানু হয়ে বলল, বস, হেলিকপ্টার থেকে ক্লোরোফর্ম ছাড়া হয়েছিল, তাই গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই। রিচার্ডের আগুনের মতো জ্বলন্ত চোখ দুটি দেখে ন্যাসো বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করল। পিছিয়ে আসলো সে। রিচার্ডের চোখের গহ্বরের চারপাশে থাকা নীল রগগুলো হঠাৎ উত্তেজনায় টান টান হয়ে উঠেছে, যেন কোনো আগ্নেয়গিরি লাভার মতো এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। রিচার্ডের মধ্যে উগ্রতা গড়ে ওঠে। তার হিংস্রতা যেন এক ক্ষুধার্ত পশুর মতো প্রবল হয়ে ওঠে। দাঁতগুলো একে অপরের শক্তভাবে চেপে ধরে গর্জন করতে করতে বলল। ন্যাসো রিচার্ডের চোখের আগুনে পড়ে গিয়ে সস্ত্রীক দুপাশে মাথা নাড়িয়ে যায় চুপচাপ। কিছু বলতে সাহস পেল না। রিচার্ডের ক্রোধ বাড়তেই থাকে। পায়ের রক্ত তিরতির করে মাথায় উঠে যেতে থাকলো। হিংস্র পৈশাসিক মস্তিষ্কের সঙ্গে রেলগাড়ির মতো চেন টেনে একের পর এক ক্রোধ চিৎকার করতে করতে ছুটে চলছে। রিচার্ড আবারও পায়ের নিচে পিষে রাখা সাদা কাগজের উপর পা সরিয়ে পুনরায় তাকালো লেখাটার দিকে। এলো কে সে? অতি পরিচিত মধু মিশ্রিত মাতাল স্বরে স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ গহ্বরের ন্যায় অবয়বে তাকাতেই চোখ জলজল করে উঠল এলিজাবেথের। খেলে গেল ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো, কেঁপে উঠল ঔষধয়। ছুটে গিয়ে হামলে পড়ল পুরুষালী বক্ষপথে। অঝরে কাঁদতে থাকে। এই মেয়ে, চোখ নামাও, নামাও বলছি। তবুও চোখ নামায় না ইভরাত, না চোখের পাতা ফেলে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ন্যাসোর দিকে। 4 দিনের অনাহারে গালের মাংস চুপসে চামড়ার সাথে মিশে গেলেও চোখে মুখে নেই কোনো ক্লান্তির ছাপ। নিমেষহীন দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে। ন্যাসো পানির বোতলের মুখ লাগিয়ে উঠতে উদ্যত হলে হতচেতন হয়ে ফিরে ইভরাত। খেই হারিয়ে তড়িঘড়ি করে ব্যগ্র কণ্ঠে বলল, আপনি অসম্ভব সুন্দর, আমার দেখা সব থেকে সুন্দর মহাপুরুষ আপনি। কণ্ঠে ছিল জান প্রাণ উজাড় করে দেওয়া মোহ, নিখুঁত আত্মসমর্পণের নীরব ভাষা। ন্যাসো পানির বোতলের কর্ক লাগিয়ে স্যাঁতস্যাঁতে মেঝেতে রাখল। তারপর এক হাঁটু গেড়ে বসল ইব্রাতের মুখোমুখি। হাত পা বাঁধা, রক্তাক্ত। ওর মুখ একদম স্বচ্ছ গভীর জলের আয়নার মতো। যা লেখা তা যে কেউ পড়তে পারবে। উপর থেকে সাদাসিধে দেখালেও ভেতরে জটিলতার পাহাড় অসীম ভয়ঙ্কর। ন্যাসোর অভিব্যক্তিতে রাগ নেই, দুঃখ নেই, হাসিও নেই। সবসময় একটাই রং, নিরেট ঠান্ডা। সেই দূর্তাকৃতির মানুষটা একাই 10 জনকে মাটিতে মিশিয়ে দিতে পারে। তার শীতল বুদ্ধিমত্তার কাছে পরাজিত হয়েছে অনেক দুর্ধর্ষ যোদ্ধা। তাই তো রিচার্ড তাকে নিজের ডান হাত বানিয়েছে। এতটা পথ পেরিয়ে এসেছে ন্যাসো, অথচ এই কঠিন খোলসের বাইরে এখন আর বেরোতে পারে না। ওর কণ্ঠে নেই কোনো উত্তাপ, নেই অযাচিত ক্ষুদ্রতা, কেবল বরফ শীতল স্বরে বলল, আমার হাতে কাটা মানুষের মাংসের সাইজগুলো দারুণ নিখুঁত হয়।
ঠান্ডা কণ্ঠের বাক্য হলেও তাতে ছিল এক নিজস্ব ওজন। এই গভীর শ্বাসরুদ্ধকর শব্দ ছিল ইব্রাতের ধারণ ক্ষমতার অনেক বাইরে। ভেতর ভেতর ভয় জমলেও মুহূর্তের উৎকণ্ঠায় কাটিয়ে তাকালো ন্যাসর সুগভীর নিকষ বাদামি আঁকিতে। ইব্রাতের উচ্চতায় ন্যাসর বিশাল কাঠামোর নিচে পড়ে বাধ্য হয়ে ঘাড় উঁচিয়ে দেখতে হয় তাকে। এতক্ষণ তাকিয়ে থাকতে থাকতে ঘাড়ে ব্যথা ধরে গেল, কিন্তু হৃস্পন্দন যেখানে থমকে আছে সেখানে ব্যথার আর কী বা মূল্য। বেহায়া মন, নিষ্প্রভ দ্বিধাহীন দৃষ্টি সবকিছুই অপরাধীর মতো ন্যাসর উপর আটকে রইল। তবুও আপনি মহাপুরুষ আমার কাছে। এতক্ষণে ন্যাসর অভিব্যক্তিতে সামান্য পরিবর্তন দেখা গেল। একপাশে ঠোঁট বাঁকিয়ে ঠান্ডা হাসল সে। ইব্রাতের কান বারবার শক্ত পুরুষালী হাত রাখল দেয়ালে। সামান্য ঝুঁকে এলো ওর দিকে। ন্যাসর কারো উষ্ণ নিঃশ্বাস ইব্রাতের মুখ ছুঁয়ে যাচ্ছে। শিরদাঁড়াবে শীতল একটা স্রোত নেমে গেল। বুকের ভেতর কেমন যেন চাপ ধরে আসে। হঠাৎ লজ্জায় সংবেদ ফিরে পেল ইব্রাত। বেহায়া দৃষ্টি এবার নত করল, কিন্তু সেই দুর্দমনীয় মন কি এত সহজেই হার মানে? এত কাছাকাছি থাকা, এত উত্তপ্ত উপস্থিতি, আলিঙ্গনের সুযোগ কি হাতছাড়া করা যায়? না, কখনোই না। শিরশিরে অনুভূতিতে আবারও নিভু চোখে চাইল ন্যাসর চওড়া তামারের শরীরের দিকে। তবে ন্যাসর সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করল। কাটকাট গলায় শুধালো, ওয়ানা ডাই? ইব্রাতের জবাব আসতে দেরি হলো না। আই জাস্ট ওয়ানা বি ইয়োর্স। এবার ন্যাসর কপালে একরাশ ভাঁজ পড়ল। ইব্রাত থেকে খানিকটা সরে দাঁড়িয়ে শীর্ণ স্বরে বলল, খুব পাকা পাকা কথা বলছো। 4 দিন না খেয়েও 1 ফোঁটা এনার্জি কমেনি দেখি। পানি দেওয়া বন্ধ করে দিতে হবে এবার। হঠাৎ বিষণ্ণতায় চুপসে গেল ইব্রাতের তৈলমন। ঘাড় ঘুরিয়ে তাকালো পাশের ছোট্ট লোহার খাঁচার দিকে। দূর থেকে দেখলেই মনে হবে যেন কোনো অন্ধকার ঘরে ইঁদুর ধরার ফাঁদ পাতা হয়েছে, আর ভুলক্রমে সেখানে আটকা পড়েছে এক মধ্যবয়সী নারী। চারিদিকের অনাহারে সবিতা বেগমের শরীর নিস্তেজ হয়ে এসেছে। ছোট্ট খাঁচায় চারপাশে আবার তার কাটার বেড়া। নড়াচড়া তো দূরের কথা, উঠে বসারও উপায় নেই। নিস্তেজ শরীর নিয়ে ঘুমিয়ে আছেন তিনি, যেন কোনো ক্লান্ত নেই। বিধ্বস্ত পাখি। ইব্রাত মায়ের দিকে তাকাতেই বুকের ভিতর মোচড় অনুভব করল। সমস্ত মুগ্ধতা, সমস্ত ভালো লাগা নিমিষেই মুছে গিয়ে চোখে শ্রাবণ মেঘের ধারা বইতে শুরু করলো। কণ্ঠ বুঝে এলো, কান্নায় ফ্যাসফ্যাসের স্বরে বলল, দয়া করে আমার মাকে কিছু খেতে দিন। এভাবে শুধু পানি খেয়ে বাঁচা যায় না। ব্যথাত্তর কণ্ঠের গুরুতর অনুরোধও হাসতে হাসতে উড়িয়ে দিল ন্যাসো। ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে বলল, তুমি বাঁচবে কি করে? ইব্রাত চোখের জল মুছে দিল, কণ্ঠে জবাব দিল, আপনাকে পাওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ইব্রাতের তাৎক্ষণিক বিলম্বহীন জবাবে এবার সম্পূর্ণ দৃষ্টি ওর উপর দিল ন্যাসো। এলিজাবেথের মতো অপার সৌন্দর্য না থাকলেও ইব্রাতের মধ্যে এক ধরনের মায়া আছে, অপরিসীম, গভীর, বাঁধনহীন। উজ্জ্বল শ্যামলা চেহারায় 4 দিনের অনাহারের ছাপ স্পষ্ট। পুষ্টিহীনতায় ক্লান্ত, হরিণের মতো টানা চোখ জোড়ার নিচে অবাধ্য কালো দাগ জায়গা দখল করেছে। অথচ সেই শ্যামলা মুখশ্রীর বিপরীতে গাঢ় গোলাপি ঠোরঝোড়া যেন ডোবায় ফোটা 2টি পদ্মফুল, স্নিগ্ধ আর সেই স্নিগ্ধতায় মোড়া গোটা অবয়ব। তবে ন্যাসও সেই স্নিগ্ধতার বিপরীতে চিবুক শক্ত করল, দৃষ্টি কঠোর, গলা ঠান্ডা। চিবিয়ে চিবিয়ে ইটালিয়ান অ্যাকসেন্টে বলল, খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য না? যখন অন্য একটা মায়ের সন্তানকে দিনের পর দিন না খাইয়ে রেখেছিলে তখন কেমন লাগতো? খুব ভালো লাগতো, তাই না? এখন লাগছে না কেন? মেঝে খুব ঠান্ডা, অন্ধকারে থাকতে ভয় লাগছে। তখন সেই এতিম মেয়েটার কেমন লেগেছিল একবার ভেবেছিলে? তোমার বয়সে একটা মেয়ে যখন ব্যাড টাচের শিকার হতো, নিজের কাছেও কি একটু ইনসিকিউর ফিল হতো না? 7 হাতের একটা ঘরের মধ্যে দিনের পর দিন যখন ওকে আটকে রেখেছিলে তখন এত খারাপ লাগা কোথায় ছিল? ডু ইউ থিঙ্কস পিপল আর ফাকিং ফুল? ন্যাসর শেষের কথাগুলো ছিল ঝাঁঝালো, কর্কশতায় ভরা। ইব্রাতের সমস্ত কায়া কেঁপে উঠল। ন্যাসো আগুন বর্ষণ করল কথায়, আর চোখে জ্বলল ক্রোধের অগ্নি। উপরেরও নিজের মাংসপিণ্ডের ওজনে ওর চোখের গোলমণি ছোট মাছের চোখের মতো দেখাচ্ছে, সংকুচিত তবে প্রাণবন্ত, যেন পদ্মমালায় মেঘহীন সাদা আকাশের নিচে কাটা কাটা গাছের ফাঁক গলে বেরিয়ে আসা পাহাড়ের গোল টিরা, বাদামি রঙের ছোট্ট চোখজোড়া। তবে এই বাদামি চোখে এখন দাউ দাউ আগুনের শিখা। ইব্রাত হেসে ফেলল, চোখে পানি সমেত। ভাঙা কণ্ঠে ফিস ফিস করে বলল, তখন আমার জীবনে কেন আসলেন না? আরও কিছু বছর আগে দক্ষিণে দমকা হাওয়ার মতো আপনার আগমন হলো না কেন?
ছোট ছোট চোখ আরও ছোট হলো ইবরাতের কথায়। নাসর তেসরা নজরে তাকিয়ে জিজ্ঞেস করল। মানে? একই স্বরে প্রতি উত্তর করল ইবরাত। তাহলে হয়তো আমি অনেক আগেই মায়ের শেখানো গুলি থেকে বেরিয়ে নিজের মন দিয়ে কথা বলতে পারতাম। চোখের সামনে থেকে রঙিন পর্দা সরিয়ে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারতাম। এই যেমন এখন বলছি, মন থেকে যা আসছে তাই বলছি, কানের পাশেই কোনো কুপরামর্শদাতা নেই। তাহলে হয়তো আমার পাপের ওজন একটু হলেও হালকা হতো। বিশ্বাস করুন, আমি সত্যিই অনুতপ্ত আমার কাজের জন্য। প্রেমে পড়ে আমি বুঝেছি কষ্ট কী জিনিস। খুব সুখে থেকে আমি কখনো এলিজাবেথের কষ্ট অনুধাবন করতে পারিনি। একটু থেমে ইবরাত চোখ নামালো, কণ্ঠে অভিমান মেশানো স্বীকারোক দিয়ে। সেদিন আপনাকে প্রথম দেখায় এক বুক ভালো লাগায় ছেয়ে গিয়েছিল মন। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ থামছিলই না। সেই কঠিন মুহূর্তেও আমি ছিলাম এক অন্য জগতে, সুখের দোলায় তুলছিল মন। কিন্তু যখন আপনি চলে গেলেন তখন বুঝলাম আমার শূন্য শূন্য লাগছে। সেদিন থেকে আমি প্রথমবারের মতো এলিজাবেথের কষ্ট বুঝতে শুরু করি, অনুভব করতে শিখি হারানোর যন্ত্রণা। আমি আম্মুকেও অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে দয়া করে সাহায্য করুন। আপনাদের বসকে খুঁজতে অনেক চেষ্টা করেছি আমি আর বাবা, কিন্তু কোথাও পাইনি। প্লিজ বলুন না, এলিজাবেথ কোথায় আছে, কেমন আছে? অনুশোচনায় জর্জরিত কথাগুলো উপেক্ষা করে উঠে দাঁড়ালো নাসো। চলে যাওয়ার জন্য উদ্যত হয়, তখনই পেছন থেকে ইবরাতের অদ্ভুত যত সব প্রেমগীতি তেড়ে আসলো। তবুও থামে না নাসো, এগোতে থাকে। ভালোবাসি আমি আপনাকে। সারা জীবন এভাবে বন্দি করে রাখুন, আর যেভাবেই রাখুন আপনার কাছেই রাখুন। আমরা বাঙালি মেয়েরা মরলেও ভালোবাসার মানুষের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এতেই থামে না ইবরাত, নিস্তেজ স্বরে অনবরতভাবে বলতে থাকে। ভালোবাসা পায়ে ঠেলা জিনিসটা বুকে পুষে আগলে রাখতে হয়, নয়তো নষ্ট হয়ে যায়। আপত্তি নেই। পায়ের গতি নিটল রেখেই বলল নাসো গুরু গম্ভীর গলায়। চিলতে হাসলো ইবরাত। এবার মৃদু চোয়াল দুর্বল হয়ে পড়ল। ধ্বংস হতে চাই আপনার প্রেমে। ন্যাসো থামলো, একপাশে ঘাড় বাঁকালো, তবে পেছন ফিরে তাকালো না। অদৃশ্য দূরত্ব বজায় রেখে রুষ্ট কণ্ঠে বলল। এই প্রেমে বিধ্বস্ততা ছাড়া কিছুই নেই। ধ্বংস তো তুমি হবেই মেয়ে। ইবরাত কিছু বলার সুযোগ পাওয়ার আগে লম্বা লম্বা পদক্ষেপে বেসমেন্ট ছাড়ল ন্যাসো। কালো পোশাকধারী দুজন গার্ডের সামনে এসে শক্ত কণ্ঠে নির্দেশ দিল। আজ থেকে পানিও যেন না দেওয়া হয় এদের। গার্ডদের নিশ্চুপ সম্মতি দেখে তপ্ত শ্বাস ফেলল ন্যাসো। পায়ের গতি ধীর করে বাগান বাড়ির ভেতরে প্রবেশ করল, যেখানে অপেক্ষা করছে রিচার্ডের হিংস্র আচরণ, যার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে নিটল করে নিতে হবে। ক্লোরোফর্মের প্রতিক্রিয়া কাটতে পিটপিট করে চোখ খুলতে চেষ্টা করল এলিজাবেথ। চোখের পাতায় যেন কেউ বিশাল আকৃতির পাথর রেখে দিয়েছে। অধিক ওজনে টলমল করছে, খুলতে পারছে না চোখ। তুলার মতো নরম বিছানার সাথে ধনুকের মতো বাঁকানো শরীর লেপ্টে আছে। অনুভব করছে সে আশেপাশে এই শব্দগুলো বলে দিচ্ছে এখন সে সুস্থ সবল আবাসিক কোনো এলাকায় আছে। গাড়ির হর্ন শোনা যাচ্ছে, খুব সম্ভবত কাছেই ব্যস্ত কোনো রাস্তা, যেখানে বিরতিহীনভাবে ছুটে চলেছে যানবাহন বিভিন্ন গন্তব্যে। খোলা জানালা দিয়ে আসছে সতেজ বাতাস, প্রশান্তিময় মুক্ত প্রকৃতির গন্ধমাখা। বহুদিন পর সেই বাতাস ছুঁয়ে দিচ্ছে এলিজাবেথের শুষ্কতায় খড়িয়ে যাওয়া শরীর। বহু কসরত করে অবশেষে চোখ খুলতে পারল এলিজাবেথ। চোখের পাতা খুলতেই ফাঁকগুলি উন্মুক্ত হলো এলিজাবেথের নিকট সুগভীর কালো আখি যুগল। তবে সোডিয়াম লাইটের তীর্যক আলোতে তা বেশিক্ষণ টিকতে পারল না। আলো চোখে পড়তে দ্রুত হাতে চোখ ঢেকে ফেলল। কিছুক্ষণ নিয়ে ধাতস্থ হলো, আবারও চোখ মেলিয়ে উঠে বসতেই বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল ওর চোখ। হতভম্ব দৃষ্টিতে পুরো কক্ষ জুড়ে বুলিয়ে নিল নজর অবিশ্বাস্যভাবে। এটাকে স্রেফ একটা রোম বলা ভুল হবে। কেউ খুব ধৈর্যের পরিচয় দিয়ে আদরের হাতে সাজিয়েছে এই ডিজনিল্যান্ড। এলিজাবেথের মনে হলো সে কোনো পিঙ্কিশ ওয়ালে অবতরণ করেছে। ক্লোজেট থেকে শুরু করে বিছানার বেডশিট, বালিশ, সোফা, পর্দা সবকিছুই পিঙ্ক, যেন কোনো ছোট্ট মেয়ের স্বপ্ন সত্যি হয়েছে। এমন ব্যক্তিগত কক্ষের জন্য কত মেয়ে না স্বপ্ন দেখে। খুব কম সংখ্যক নারী আছে যারা পিঙ্ক অপছন্দ করে।
এলিজাবেথের চোখে এখনও বিস্ময়ের ছায়া। মনে হচ্ছে সে এখনও স্বপ্নের মধ্যে ঘুরছে। স্যাঁতস্যাঁতে রান্নাঘরের শক্ত মেঝে আর রিচার্ডের ভয়ঙ্কর ডার্ক থিমের ঘর থেকে এই সাজানো রুমে এসে সে নিজেকে মানতে পারছে না। কখনো বাচ্চাদের একটা কমন ট্রিক কাজ দেয়, এমনই কিছু মনে করেই এলিজাবেথ নিজেকে ঘর থেকে বের করার চেষ্টা করল। জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে দাঁত চিমটি কাটল একটু জোরে। নখের দাগ বসে লাল হয়ে গেল পাতলা চামড়ায়। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। ঠোঁট কামড়ে দম আটকে কাপা কাপা চোখের পাতা আবার মেলে। এবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম মনে হয় না, এটি সত্যি বাস্তব। বেডসাইডের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায়। দিন দুনিয়ার কুলকিনারাহীন হয়ে হাসতে থাকে খিলখিল করে। হাতের বাঁধনের থেকে বড় সাইজের দুটো ডোরেমন সযত্নে ধরতে গিয়েও ব্যর্থ হয়। এতক্ষণ বিস্ময়ের কারণে ডোরেমন দুটোকে খেয়ালই করেনি এলিজাবেথ। নারীসুলভ আচরণে আত্মসমর্পণ করে আবেগী হয়ে উঠে এলিজাবেথ ছোটবেলার কথা মনে করে। একসময় তার বাবা নিজ হাতে তার রুমটিও এভাবে সাজিয়েছিল তাদের ছোট্ট কুটিরের মধ্যে। ওর জন্য একটি ছোট্ট রাজপ্রাসাদ তৈরি করেছিল। সেখানে ছিল না কোনো কমতি, শুধুই মায়া, ভালোবাসা এবং যত্ন। এলোকেশি, অতি পরিচিত মধু মিশ্রিত মাতাল স্বরে সম্পিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ গহ্বরে তাকাতে চোখ জলজল করে উঠল ওর। ঠোঁটের কোণে প্রশান্তির হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো, ছুটে গিয়ে হামলে পড়ল পুরুষালী বৃক্ষপটে। অঝরে কাঁদতে থাকে। পুরুষটার রুক্ষ শক্তপোক্ত খসখসে হাতটা রাখলো এলিজাবেথের মাথায়। কিছুটা সময় দেয় এলিজাবেথকে নিজেকে সামলে নেওয়ার জন্য। দুর্বোধ্য মেয়েটি দীর্ঘ সময় পর প্রিয় মানুষের ছায়ায় আশ্রয় পেয়ে ওর নিজেকে ধরে রাখতে পারে না। কান্না থামে না ওর, বরং ক্রমশই বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। বক্ষপটের মালিকও যেন এই দৃশ্য থেকে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে। আটকে রাখতে চায় না নিজেকে। যুগান্তরের পর প্রিয় ছায়াটির কাছে পাওয়া, তাও আবার এত নির্ভীকতে। এক আশ্চর্য শান্তিতে ভরে তোলে বুক। মরুভূমির খড়খড় বুকে এক ঝিলিক বৃষ্টি যেন ফোঁটা ফোঁটায় ছড়িয়ে যাচ্ছে। একে অপরকে হারিয়ে ভুলে গেছে নিজ টুকরো কাচের খণ্ডাংশ। কিন্তু আর পারল কোথায়? এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে আরম্ভের ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে হৃদয় যতটা প্রশান্তি পেয়েছিল, এখন ঠিক তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক লাগছে সেই কান্না। আড়ষ্ট মেয়েটির কান্নায় তীব্রতায় কেঁপে ওঠা প্রতিটি ঝাঁকুনি বুকের পাঁজরে হাতুড়ির আঘাতের চেয়েও গভীর। হৃদয় গহ্বরে যেন এক ঝড় ওঠে। লোকটা অস্থির হয়ে ওঠে এলিজাবেথের কান্না থামানোর জন্য। এলোকেশি, এই এলোকেশি, এভাবে কেঁদো না পাখি, গলা বসে যাবে তো। কান্না থামায় না এলিজাবেথ। এই শ্রাবণের বাদ আজ এত সহজে থামবে না। ছটফট করতে থাকা মানবটি উপায় অন্তর না পেয়ে দুহাতের আজলায় চেপে ধরল এলিজাবেথের ভেজা দুটি গাল। কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। কাপা কাপা চোখের পাতা মিলে তাকালো এলিজাবেথ। দুটো খাদযুক্ত দৃষ্টি একত্রিত হতেই মানবটির বুকে হিমশীতল হাওয়ার ছেয়ে গেল। ঠোঁট গহ্বরের ফাঁক গড়িয়ে বের হলে প্রশান্তিময় নিঃশ্বাস। কণ্ঠস্বর খাদে নেমে যায় এলিজাবেথের কান্নায় অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি আবারও হেরে গেলাম ভালো মানুষ। যেই সই তাকেই কেন সারা জীবন সইতে হয়? বেঁচে থাকার শেষ আশাটুকু হারিয়ে ফেললাম আমি। তোমার কিছু হয়নি এলোকেশি, এভাবে বলবে না প্লিজ। মানে না অচেতন মন। পাগলের মতো কাঁদতে থাকে এলিজাবেথ। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। মানবটিও হাঁটু ভেঙে বসল এলিজাবেথের সামনে। অনুভব করল মাত্র কয়েক ঘন্টা আগে তার রাজ্যে আগমন করা সেই লাশময়ী নারীর কান্নাগুলো যেন বিচ্ছে তার বৃক্ষপত্রে, যা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। জমে থাকা সকল কষ্ট আজ উষ্ণতার চাদরে আবদ্ধ হয়ে মোমের মতো গলে ভেতরে তাণ্ডবীয় ঝড় তুলে দেয়। উন্মাদের মতো নিজের চুল টানতে থাকে এলিজাবেথ। মানবটি ঘাবড়ে গিয়ে আবারও বুকের সাথে শক্ত করে চেপে ধরে এলিজাবেথকে। ছোটার জন্য মোচড়ামুচড়ি করতে থাকে এলিজাবেথ। বুকের মধ্যে এলো পাতারি কিলঘুষি দিয়ে যাচ্ছে, তাও ছাড়ে না মানবটি। অনড়ভাবে বুকের সাথে চেপে রেখে স্বাচ্ছন্দ্যে সব ব্যথায় সহ্য করে নিচ্ছে। কান্নার বেগের সাথে তীর তীর করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। আপনি আরো আগে কেন আসলেন না ভালো মানুষ? কেন আসলেন না বলুন না। শান্ত হবে এলোকেশি, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই সময় দেশে ছিলাম না, থাকলে এমনটা কখনোই হতে দিতাম না। বিশ্বাস করো, নিজেকে শক্ত করো। আঘাতপ্রাপ্ত মানুষ এতদিন সব ভুলে গেলেও রব ভুলবে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিটি আর্তনাদ, প্রতিটি শব্দ, অডিও, ভিডিও, রেকর্ডিং সব কিছুই উপরওয়ালার কাছে মজুদ আছে। প্রতিশোধ যদি বান্দা নিত তাহলে অর্ধেক ভালো ছিল, কিন্তু শাস্তি যখন রব নেবেন
নিশ্চয়ই তার জগৎ অত্যন্ত কঠিন হবে। নিশ্চয়ই আমাদের রব সরিষার পরিমাণ জিনিস ভুলে না। হঠাৎ এলিজাবেথ শরীরে সমস্ত শক্তি প্রয়োগ করে ধাক্কা মারল মানবটিকে। অতর্কিত ধাক্কায় বেগ পোহাতে না পেরে উল্টে পরিচিতে নিলেও সামলে নিল নিজেকে এক হাতের তালু দিয়ে মেঝেতে ভর দিয়ে। এলিজাবেথের হাত গিয়ে ছিটকে পড়ল ভাঙা কাচের টুকটোর উপর। তৎক্ষণাৎ পাতলা চামড়া ভেদ করে একদম ভেতরে ঢুকে যায় কাচ। গলগলিয়ে রক্ত বের হতে থাকে। এলিজাবেথ হাতের মাংস পিঠে থাকা রক্তাক্ত কাচের দিকে তাকিয়ে আওড়ায়। এগুলো আমার স্বপ্ন ভাঙার টুকরো কাজ, যা ছিল ভাঙা মনের গভীরে, আজ বদলে গিয়েছে সব। আমার ভিতরে ভেঙে চুরে রক্তক্ষরণ হচ্ছে। এলোকেশি, স্টপ বিং সো চাইল্ডিশ। হাত থেকে রক্ত বের হচ্ছে, দেখতে দাও। এগোতে আসলে দূরে সরে যায় এলিজাবেথ। ঠোঁটের আগায় জড়ো হয়েছে তাচ্ছিলের হাসি, অথচ চোখ দিয়ে ঝরছে অঝোর শ্রাবণ। না বলতে পারা কষ্টের প্লাবন, যা কাতর চোখে তাকিয়ে থাকা মানবের কাছে তীরের ফলার ন্যায় যন্ত্রণাদায়ক। এবার গলায় কাঠিন্যতা বজায় রেখে বলল, এলোকেশি প্লিজ, ব্লিডিং বন্ধ করতে হবে। চোখে পানি সমেত অধর এলিয়ে হাসল এলিজাবেথ। ঝড় বস্তুর মতো জমে গিয়েছে একদম। আর মনে যে রক্তক্ষরণ হচ্ছে তা, রক্তের প্লাবনে ভেসে যাচ্ছি আমি। অপর পাশ থেকে শোনা যায় বিলম্বহীন জবাব, দাগ গেঁথে যাওয়ায় ক্ষত সরানোর ক্ষমতা আমার নেই, তবে কথা দিচ্ছি প্রতিটি ক্ষতের দাগ শুভ্র ফুল দিয়ে ঢেকে দিব আমি। কেউ দেখবে না, কোনোদিনও না। আর আপনি? যদি বাক্য দ্বারাই আমায় নিয়ে, আমার দেখা নিয়ে, তবে নিজের চোখ দুটোকে নিজে হাতে নষ্ট করে দেব আমি। দেখব না আমি তোমার ক্ষতের দাগগুলো, তবুও সরিয়ে নিতে চাই আমি, মন থেকে চাই। সব মিথ্যে। আপন মানুষগুলো যখন পারলো দূরে ঠেলে দিতে, আর আপনি? এই আপনি তোমার, শুধুই তোমার এই আপনিটা। কিছু কিছু সম্পর্কে রক্তের বন্ধনের প্রয়োজন হয় না এলোকেশি। এভাবে কথার পেঁচে কথা বলে এলিজাবেথকে ব্যস্ত রেখে এগিয়ে গিয়ে খপ করে ধরে ফেলল এলিজাবেথের রক্তাক্ত হাত মানবটা। সম্বিত ফিরে পায় এলিজাবেথ। এর মধ্যে মানবটি পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে হাতে চেপে ধরে জোরাজোরি করতে থাকে এলিজাবেথ হাত ছাড়ানোর জন্য। একসময় গলা ছেড়ে চেঁচালো, আমাকে ছুবেন না, আমি অপবিত্র। এলিজাবেথের কথায় থমকে যায় মানবটি। স্তব্ধ হয়ে তাকায় এলিজাবেথের দিকে। তাকালো এলিজাবেথের গলায়। ভালো করে খেয়াল করে দেখতে পায় এখনও এলিজাবেথের গলায় কালো ছোপ ছোপ দাগ স্পষ্ট। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলল মানবটি। কয়েক মুহূর্তের জন্য আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দিল দীর্ঘশ্বাসে। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, বরাবরের মতোই ঠোঁটের কোণায় অমায়িক হাসি। এলিজাবেথের হাতে রুমাল ভালোভাবে পেঁচিয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, তুমি পবিত্র ফুল, আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। যদি কোনো ঝড়ের কারণে নিজের আলো খুইয়ে ফেলো তুমি, তবে আমি সূর্য হয়ে তোমাকে আলোকিত করে নিজে জ্বলে ঘুরে সারকার হয়ে যাব। এলিজাবেথ তাকিয়ে থাকলো কৃষ্ণ গহ্বরের দিকে। মানুষটা কতটা সাবলীল গলায় বলে দিল কত জটিল থেকে জটিলতর কথাগুলো। এমনটাও হওয়ার কথা ছিল না। পাপের শহরে রাতের আধারে স্বেচ্ছায় শরীর আদান প্রদান স্বাভাবিক হলেও কেউ অযাচিতভাবে নিজের চরিত্র খেয়ালে কলঙ্কে দাগ বসিয়ে দেয় সমাজ। এলিজাবেথের অভিব্যক্তি শূন্যের কোঠায় নিস্তেজ স্বরে বলল, মানে? মানবটি রুমাল দিয়ে কাটা জায়গা সুন্দর করে পেঁচিয়ে দিল। ওর হাতে লেগে থাকা রক্তগুলো নিজের গায়ে চাপানো পাঞ্জাবিতে রক্তের মতো লাগিয়ে দিল। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। বুঝতে পারে না এরকম অদ্ভুত কাজের কারণ। সাদা শুভ্র পাঞ্জাবি রক্ত জবার অঞ্জলি রঙে রাঙিয়ে যায়। স্নান হাসল লোকটা, হেসে বলল, লাগিয়ে দিলাম অপবিত্র রক্ত, নিজেও অপবিত্র হয়ে গেলাম। চলো এবার পবিত্র হয়ে একসাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে। কথাগুলো বলার সময় লোকটার গলায় ছিল না বিন্দু পরিমাণ জটিলতা, জড়তা। নিরুদ্বেগ ভাব নিয়ে দ্বিধাহীনভাবে বলে দিল অবান্তর কথাগুলো, যেগুলো লোকটার মুখে একদমই মানায় না। ব্যক্তিত্ব প্রফেশন কোনো দিক দিয়ে যায় না অদ্ভুত কথাগুলো তার সাথে। এলিজাবেথের অবয়ব দেখে ফিচেল হাসল মানবটি। পেলবো দু হাত রাখে এলিজাবেথের গালে। মানবের হাতের স্পর্শ লাগতেই যেন কারেন্টের শক লাগলো। ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। সে এলিজাবেথের ইনসিকিউরিটি বুঝতে পেরে কিছুটা দূরে সরে বসে। ধাতস্থ গলায় বলে দিল এক অপ্রত্যাশিত কথা, বিয়ে করবে আমায় এলোকেশে? মাথা যেন বাজ পড়ল এলিজাবেথের। আকাশ থেকে চাঁদ টপকে পড়েছে সোনার মতো চমকালো। এইসব আপনি কি বলছেন? সবটা জানার পরেও? সবটা জেনেই বলছি এলোকেশে, আমার হও, সুযোগ দাও তোমাকে শুভ্রতার রঙে রাঙিয়ে দিতে। গম্ভীর হয় এলিজাবেথের কণ্ঠস্বর। কোথায় আমি? আর কোথায়? কি যাতা বলছেন? এবারও বাক্য শেষ করার আগে ছটফট করে উঠল মানবটি। ব্যগ্র গলায় বলল, এই আপনি তোমার, শুধুই তোমার এই আপনিটা। আমি পারবো না আপনাকে ঠকাতে। মাফ করবেন আমায়। আমাকে উদ্ধার করো এলোকেশি, প্লিজ।
কপালে ভাঁজ ভাসমান হলো এলিজাবেথের। উদ্ধার মানে? তোমাকে হারানোর ভয়ে তিলে তিলে শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা করো আমাকে। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে হয়তো তেমনভাবে ভাবো না কখনো, কিন্তু আমি ভাবি, সেই শুরু থেকেই। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু মাঝখান থেকে এক দমকা হাওয়া এসে সব উলটপালট করে দিয়েছে। অনেক কষ্ট করে আবারও তোমাকে ফিরে পেয়েছি এলিজাবেথ, আর হারাতে চাই না। প্লিজ আমার হয়ে যাও। তোমার সকল দায়িত্ব নিতে চাই আমি, সারিয়ে তুলতে চাই তোমার মনের ক্ষতগুলো। আপনার সুন্দর জীবনে আমি নোংরা লাগাতে চাই না, ভালো মানুষ। এলোকেশি, লুক অ্যাট মি পাখি। ঘুরে দাঁড়ানোর জন্য একটি শক্ত হাতের প্রয়োজন হয়। আমি তোমাকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি। দেখো, যা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই। এভাবে নিজেকে গুটিয়ে রেখো না। আমরা চাইলে আবার নতুন করে সব শুরু করতে পারি। সব কিছু আমাদের হাতে নেই। জীবনে এমন অপ্রত্যাশিত অনেক কিছুই হয়। আমরা চাইলে শেষটা সুন্দর করতে পারি এলোকেশি। আমার স্ত্রী হিসেবে সমাজে স্বীকৃতি দিতে চাই তোমাকে। মুছে দিতে চাই তোমার সকল কলঙ্ক। চাঁদেও কিন্তু কলঙ্ক আছে, তবুও মানুষ সবসময় তার প্রিয় মানুষকে চাঁদের সাথে তুলনা করে। আর তুমি তো আমার বাগানে ফোটা সবচেয়ে রঙিন ফুল, যার স্নিগ্ধতা আর শুভতার হিংসে করে বাকি ফুল। তুমি শুধু হাতটা ধরো, আমি দেখিয়ে দিব সত্যিকারের সম্পর্কের মানে কি। বিরতিহীনভাবে কথাগুলো বলে হাত বাড়িয়ে দিল লোকটা। এলিজাবেথ ভেজা চোখে একবার তাকালো সুখের আশায়, বাড়িয়ে দেয়া হাতের দিকে অতপর তাকালো কাতর দুটি চোখে। সহসাই চোখ বুঝে কান্না চাপা কণ্ঠে বলল, আমি পারবো না আপনাকে কখনো স্বামীর অধিকার দিতে। নিজের শরীরের ওপর ঘৃণা চলে এসেছে আমার। ভালোবাসা মানে হলো আলিঙ্গন, আর আলিঙ্গন মানে হলো প্রচণ্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরা, যেন পাথরের ভিতরে পাঁজর ঢুকে যায়। হোক সেটা শারীরিক বা মানসিক। তোমার শরীর চাই না আমার এলোকেশি, শুধু চাই তুমি আমার পাশে থেকো শেষ অবধি। তোমার অনুমতি ছাড়া তোমার শরীরে স্পর্শ করব না আমি, কথা দিলাম। ভালোবাসার সমস্ত অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি আমি। আমি অপেক্ষা করব। টেক ইউর টাইম। যেদিন তুমি আমার ভালোবাসায় আত্মসমর্পণ করবে, সেদিন হবে আমার সবচেয়ে সুখের দিন। এই পৃথিবীতে সবথেকে খুশি থাকবো আমি সেদিন। সেই পর্যন্ত আমি অপেক্ষা করব, চেষ্টা চালিয়ে যাব তোমার মনের ভালোবাসা ফুল ফোটানোর জন্য। তবে শোনো, যেদিনই প্রেমের ফাঁদে পা দাও না কেন, অগ্রিম বার্তা দিয়ে নিয়মে, না হয় এত বড় ধাক্কা সহ্য করতে পারবো না। বলে ফিক করে হেসে দেয় মানবটি। এলিজাবেথ নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো কৃষ্ণ গহ্বরে। আকুতি ভয়ী হৃদয় বেগতি দোটানার সাক্ষী, বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে যাওয়া মনে হাজারো দোটানা। অহর্নিশে বারবার কর্ণপাত হতে থাকে সেই ভয়ঙ্কর মুহূর্তের সময়গুলোতে করা আর্তনাদগুলো। মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে প্রতিটা আর্তনাদ। অনুভূতির জোয়ারে ভেসে অম্মকরণের রক্তপাত কমাতে হলেও এলিজাবেথকে পারতে হবে। তারা হয়ে আর আকাশের মেঘে ভেসে থাকতে চায় না অধরা দিনের মতো। কাটুক দিন, তবুও কারো আশায় চেয়ে না থেকে যন্ত্রণা বুকে বেয়ে মুছে ফেলতে হবে সেই ব্যথাগুলো, নতুন কারোর মাঝে নিজেকে বিলীন করে। ডোটানা থেকে বেরোতে পারে না এলিজাবেথ। কেউ আসুক ভালোবেসে ভরিয়ে দেখ মন, আসুক এক নতুন সকাল ভেঙে দিয়ে কালো অতীত, বর্তমান রুদ্ধ করে স্তব্ধ আকাশে ঝিলিক দিয়ে উঠুক এক নির্মল বিশুদ্ধ দৃষ্টি। হৃদয় কপাটে আনাচে কানাচে দোলাখাক করকরে সজীব বসন্তের দোলনা। এলিজাবেথ সব ভুলে চোখ জড়ালো আলো নিয়ে মানুষটার কৃষ্ণ গহ্বরে তাকালো, যে কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে। চোখে একরাশ উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, বাড়িয়ে রাখা হাত আশাবাদী আশায়। অতীতকে এক মুহূর্তের জন্য কালো অন্ধকারে ঠেলে দিয়ে বর্তমানে ফিরে আসে এলিজাবেথ। শুধু চায় বর্তমান, এমন একটা সময় যেখানে নেই কোনো জোর জবরদস্তির ধ্বংসযোগ্য পাপাচারের নিবিষ্ট অন্তহীন মরিচিকা। আছে শুধু নমনীয়তা, কোমলতা। ফোঁস নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। কাঁপতে থাকা হাত রাখলেও পুরুষালী খসখসে কুটির দৃষ্টি যুগলের আলিঙ্গন দৃঢ় হলো। মানবটির ঠোঁট গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি, যে হাসি মিশে গেল আকাশে বাতাসে। এলিজাবেথকে সাবধানে তুলে নিয়ে খাটে বসালো। কান্নার তোর কমে এলো এলিজাবেথের। শান্তির স্রোত বহমান মুখশ্রীতে। মানবটি এলিজাবেথের হাত দুহাতে আবদ্ধ করে নিল, নিদারুণ কোমল স্বরে বলল, এই যে আজ ছুলাম, বিয়ের আগে আর ছুবো না, আর কোনোদিনই তোমার অনুমতি ছাড়া তোমাকে ছুবো না। একটু পর কাজে আসবে, খেয়ে নাও। এলিজাবেথের হাত ছেড়ে ইন্টারক্রমে কল করে মেয়েটকে নতুন করে খাবার নিয়ে আসতে বলল। সে আবারও গিয়ে বসলো এলিজাবেথের পাশে। এলিজাবেথের অভিব্যক্তি মলিন, মানবের চোখে তৃষ্ণা যেন মিটে না। অনড়ভাবে তাকিয়ে থাকলো এলিজাবেথের রক্তাভ মুখে। আমি কোথায় আছি? দেওয়ান মঞ্জিলে। চমকে ওঠে এলিজাবেথ। রসগোল্লার মতো গোল গোল চোখ কোটর থেকে পাইলে বেরিয়ে আসে বিস্মিত স্বরে বলল, আমি কতক্ষণ যাবত এখানে আছি?
কাল রাত থেকে। এখন কয়টা বাজে? এখন সন্ধ্যা 7টা বাজে। চমকে উঠল এলিজাবেথ, দ্বিতীয়বারের মতো শুকনো ঢোক গিলে বলল। এতক্ষণ ঘুমিয়েছি আমি? মানবটি অপরাধীর ন্যায় মাথা নত করে ফেলে, ঠোঁট কামড়ে স্মিত হেসে বলে। আসলে ক্লোরোফর্ম একটু বেশি পড়ে গিয়েছিল। এবার চোখ ছোট ছোট করে চাইল এলিজাবেথ, সরাসরি দৃষ্টিতে নিক্ষেপ করে নিকটে চোরের মতো চুপসানো মুখে বসে থাকা মানবে। ওটা আপনি ছিলেন? না, তোমাদের পাড়ার দস্যু পাগলা। ফিক করে হেসে দেয় এলিজাবেথ, বহুদিন পর ঠোঁটে ফুটেও সেই চঞ্চল হাসি। তা মনোমুগ্ধকরভাবে তাকিয়ে দেখল মানবটা। হঠাৎই হাসি থেমে গেল এলিজাবেথের চেহারায়, চিরায়ত গম্ভীর ভাব ফিরে আসে। আমাকে ডাক দিলেন না কেন? আর সত্যিটা আপনি জানলেন কি করে? আর ওই গোপন জায়গায় বা পৌঁছলেন কিভাবে? আমার চাচা চাচি কেমন আছে? ওই পশুটা তাদের কোনো ক্ষতি করেনি তো? ইবরাত ঠিক আছে তো? আরে স্বাস্থ্য ফেলো, ধীরে ধীরে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। অস্থিরতা কমে না এলিজাবেথের, ছটফটিয়ে উঠে বলল। বলুন না। আচ্ছা দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর হলো, এতটা আড়ম্বরে ঘুমাচ্ছিলে যে ডাকতে ইচ্ছা হলো না। আর সত্যিটা জেনেছি শিয়াবের কাছ থেকে। 2 দিন আগে দেশে ফিরেই শিয়াবের সাথে দেখা করি। আমি তখন সব জানতে পারি। তারপর অনেক খুঁজে, অনেক লোক লাগিয়ে সবশেষে বহু কষ্টতে পেয়েছি তোমাকে। তাই তো এত দেরি হয়ে গেল। আর তোমার চাচা চাচির খোঁজও নেওয়া হয়নি। আমি শুধু পাগলের মতো খুঁজছিলাম তোমাকে। আমাকে ক্ষমা করে দেবে লোকেশি। তোমার এত খারাপ সময়ে আমি তোমার পাশে থাকতে পারিনি। দেশে এসে আমরা ওদের সাথে দেখা করতে যাব, কেমন? কথার পারতে এলিজাবেথ দ্রুত সবেগে আওড়ালো। ফিরে এসেছে মানে? কোথায় যাচ্ছি আমরা? আমরা ভোরের ফ্লাইটে আমেরিকা যাচ্ছি। কেন? আপাতত ওটাই আমাদের জন্য সেফ হবে। এই গ্যাংস্টার এখন দেশে আছে, নিশ্চয়ই পাগলের মতো খুঁজছে আমাদের। রিচার্ডের কথা মনে পড়তেই বিষাদে ছেয়ে গেল এলিজাবেথের মন। আবারও চোখ ভিজে আসে, ভাঙা গলায় শুধায়। কেন আমার এই নোংরা জীবনের সাথে জড়াতে চাচ্ছেন? কতদিন পালাতে পারবেন এইভাবে? অপর পাশ থেকে শোনা গেল রাশভারী আওয়াজ, বলল। গোপনীয়তা হলো শক্তি। মানুষ যা জানে না তা ধ্বংস করতে পারে না। আর তুমি তো আমার কাছে সবথেকে মূল্যবান জিনিস, যা সযত্নে আগলিয়ে রাখবো আমি সারা জীবন। শুধু একবার লিখিত দলিল ভাবে আমার হয়ে যাও। কারোর শ্রাদ্ধ নেই তোমাকে আমার থেকে আলাদা করার। বিষণ্ণ মন তবুও মানে না, চোখের সামনে ঝলক দিতে থাকে রিচার্ডের নিঃশংসতা। হঠাৎ মৃত্যু পথযাত্রী রোগীর মতো ছটফট করতে থাকে এলিজাবেথ, ছটফটে গলায় বলতে থাকে। রেশমামা, নিশি ওরা কোথায়? আমাকে না পেয়ে নিশ্চয়ই জানোয়ারটা ওদের মেরে ফেলবে। যে করে হোক ওদের বাঁচান প্লিজ। এই মৃত্যু ছায় আমি হারাতে চাই না। হারাতে সর্বশান্ত আমি। মানবের মুখে আধার নেমে আসে। এলিজাবেথের কাছে চেপে গেল পুরো বিষয়টি। এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চায় না কোনোভাবেই। জ্বলন্ত গম্ভীর গলায় বলে। তুমি চিন্তা করো না লোকেশি, আমি ওনাকে তোমার কাছে নিয়ে আসবো খুব শীঘ্রই। এরই মধ্যে মেয়ের খাবার নিয়ে আসেন। এলিজাবেথ আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায় একদম, ডুবে গেল ভাবনার জগতে। পুরুষালী হাতটি যখন মুখের সামনে খাবারের লোকমা তুলল, তখন ধ্যান ভাঙল ওর। বিনা বাক্যে মুখে তুলে নিল এলিজাবেথ। এই ছোট ছোট যত্নের কাঙালি তো সে ছিল এতকাল যাবৎ। এলিজাবেথকে খাবার খাইয়ে দিয়ে উঠে দাঁড়ায় মানব। বেডসাইড থেকে একটা খাম নিয়ে বাড়িয়ে দেয় এলিজাবেথের দিকে। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় এলিজাবেথ। আমার পাসপোর্ট ওদিকে ক্লোজেটে, প্রয়োজনীয় সব কিছুই আছে। ফ্রেশ হয়ে নাও, একটু পর কাজে আসবে বলে চলে গেল সে। এলিজাবেথ তাকিয়ে থাকে খামের দিকে, তবে দৃষ্টি সেখানে নেই। কানে বারবার বাজতে থাকে কাজে আসবে। একটু পর শুরু হবে নতুন জীবনের সূচনা। আচ্ছা, অভাগীর কপালে কি সুখ আছে? কেমন হবে তার নতুন জীবন? পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরের পার্ট কালকে আপলোড করব।